গল্প গোধূলি লগনের প্রণয় মেলা। লেখনীতে সাবরিন জাহান রোদেলা। সপ্তম পর্ব। আমার পিছু নিচ্ছেন কেন? রাস্তা কি তোমার কেনা? নৌরি বিরক্ত হলো। পুনরায় হাঁটতে শুরু করলো সে। শ্রাবণ তার সামান্য পিছেই হাঁটছে। তুমি কি হেঁটে হেঁটে ফেরার প্ল্যান করছো? আমার রাস্তা আমি মাপছি, আপনি আপনারটা মাপুন না। শ্রাবণ বুঝল, নৌরি ভীষণ রকমের খেপেছে। গলা ছেড়ে বলল, বাস ছেড়ে দিতে না বললে আমি রাগতাম না। তো আপনার পাত্তা নেই কোথাও? এমন অবস্থায় বাস 15 মিনিট যাবত অপেক্ষা করেছে। আরও করত। এমনই জ্যামে বাকিদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তুমি ওদের কথা ভাবছো, আর ওরা না ভেবে চেঁচামেচি শুরু করেছে যাতে আমাদের জন্য অপেক্ষা না করে। নৌরি থামল। শ্রাবণের দিকে ফিরে বলল, সবার জন্য ভাবার বদলে যদি তারাও আমাকে নিয়ে ভাবুক এটা চাইতাম, তাহলে আমি এতটা চিল থাকতে পারতাম না। কে আমাকে নিয়ে ভাবলো, না ভাবলো তার পরোয়া করি না আমি। কেউ যেন কোনো কিছুতে আমাকে দোষ না দিতে পারে সেই চেষ্টা করি। কিন্তু কপাল, আপনার ভালো করতে গিয়ে নিজেই দোষী হলাম। বলে পুনরায় হাঁটা শুরু করল। শ্রাবণ এবারে হাঁটার গতি বাড়িয়ে নৌরির পাশে হাঁটতে শুরু করল। আমতা আমতা করে বলল, ইটস ওকে, আমি আর রেগে নেই। নৌরি থেমে গেল। অবাক হয়ে বলল, আপনার সরি বলা উচিত নয়। দোষ তো তোমারই। নৌরি হাত জোর করল। দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, আমার ভুল হয়ে গিয়েছে মহাশয়। আমায় ক্ষমা করুন। বলেই উল্টো দিকে হাঁটা শুরু করল। শ্রাবণ বুঝতে না পেরে বলল, আরে, ওদিকে কোথায় যাও? উগান্ডা যাব, তবুও সেম রাস্তায় আপনার সাথে যাব না। শ্রাবণ বিরক্ত হয়ে বলল, ওহ আল্লাহ। বলেই নৌরির কাছে গেল। শক্ত করে ওর হাত ধরল। রাত অনেক হয়েছে, এখন বাড়াবাড়ি করো না। নৌরি হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, বাড়াবাড়ি আমি করব, আপনার কি? আপনি যান নিজের কাজে। শ্রাবণ কিছু বলতে নিলেই দুজন লোক উপস্থিত হলো। একজন জানতে চাইল, আপু, কোনো সমস্যা? নৌরি রেগে বলল, আপনাকে কেন বলবো? পুনরায় শ্রাবণের দিকে তাকিয়ে বলল, হাত ছাড়ুন। লোকটি আবারও জিজ্ঞেস করল, আপনি উনাকে চিনেন আপু? নৌরি দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, আমার তো জামাই লাগে, যে আমি চিনব। শ্রাবণ অবাক স্বরে জানতে চাইল, তুমি আমায় চেনো না? না, কে আপনি? এদিকে উত্তর পাওয়া মাত্রই লোক দুটো শ্রাবণকে জেরা শুরু করল। কি ব্যাপার ভাই? মাঝরাতে একা মেয়ে পেয়ে উল্টা পাল্টা চিন্তা করে। শ্রাবণ রাগে হাত ছেড়ে দিল নৌরির। যাক সে উগান্ডায়। ছাড়া পেতেই নৌরি হাঁটা শুরু করল। নৌরি গেলেও লোক দুটো শ্রাবণকে ছাড়ল না। না ধরনের কথা বলতে লাগলো। শ্রাবণ কোনো উত্তর দিচ্ছে না। কেবল নৌরির দিকে তাকিয়ে আছে। কিছুদূর যেতেই নৌরি থামল। লম্বা দুটো শ্বাস নিল। লোক দুটোর আওয়াজ কানে আসছে তার। এখন ঝামেলা বাঁধলে সেটাও নৌরির দোষ। পিছে তাকালো সে। শ্রাবণ তার পানেই তাকিয়ে আছে। ফের আসলো তার কাছে। হাত ধরে সঠিক পথে হাঁটতে শুরু করলো। লোক দুটো থতমত খেল। একজন প্রশ্ন করল, আপনি উনাকে চিনেন? নৌরি থামল। বিরক্ত হয়ে বলল, আমি চিনি নাকি চিনি না সেটা আমার ব্যাপার। আপনার এত ইন্টারেস্ট কেন? কাজে যান না ভাই। আমরা তো সাহায্য করতে এলাম। আমি তো চাইনি। লোকগুলো গালমন্দ করতে করতে চলে গেল তারা। শ্রাবণ বুকে হাত গুজে জিজ্ঞেস করল, তোমার ট্রিটমেন্ট চলছে? কিসের ট্রিটমেন্ট? তোমার মাথার ট্রিটমেন্ট। মানে? কোনো সুস্থ মানুষ এমন হয় না অন্তত। নৌরি জোর করে হেসে বলল, এবার যাওয়া যাক। রাস্তায় আর সময় নষ্ট করতে মোটেও ইচ্ছুক নই। শ্রাবণ কিছু না বলে হাঁটা শুরু করল। 12টার বেশি বাজে। গাড়ির আনাগোনা খুবই সামান্য। হালকা বাতাসও বইছে। পাশাপাশি হাঁটছে তারা। নীরবতা দুজনের মাঝেই। হঠাৎ শ্রাবণ জানতে চাইল, আমার জন্য তুমি নেমে গেলে কেন? এক কথা কতবার শুনলে আপনার মনে থাকবে? মানবতা দেখাতে রাত বিরেত দেখবে না? এটা ভাবলে না, আমাকে না পেলে তুমি একা কি করে যাবে? তোমার মনে হয় রাস্তাটা রাতের বেলায় তোমার জন্য নিরাপদ থাকবে? নৌরি উত্তর দিল না। কথাগুলো যে ভুল নয়। তুমি বাস ছেড়ে দিতে বলেছ, ওকে। বার্ট নিজে না গিয়ে থেকে গেলে কেন? আমি পুরুষ মানুষ। যে কোনো ব্যবস্থা না হয় করতে পারতাম। কিন্তু তুমি, তুমি কি করতে? মানুষ চেনো। সারভাইভ করতে পারতে এই রাতে। অচেনা জায়গা, অচেনা পরিবেশ।
কিছু করতে পারতে যদি এদিক সেদিকে হতো। নূরি বেশ চুপ থেকে উত্তর দিল, আপনি আমার জন্য রাগ করেছিলেন। তাহলে? আনমনেই বলে ফেলল, আমায় নিয়ে আপনি ভাবেন। শ্রাবণ তাকালো নৌরির দিকে। তৎক্ষণাৎ নৌরির খেয়াল হলো সে কি বলেছে। প্রসঙ্গ এড়াতে বলল, সেলফ ডিফেন্স করতে পারি আমি। দল বেঁধে অনেকে আসলে আসে তো নি। এত বক বক করেন কেন? আমি বক বক করছি। অবশ্যই। শ্রাবণ দাঁতে দাঁত চেপে চুপ রইল। এর আসলেই মাথায় সমস্যা। আপনার গার্লফ্রেন্ড আছে স্যার? কি গার্লফ্রেন্ড? তা জেনে তোমার কাজ কি? না, এত রাতে আপনি একটা মেয়ের সাথে আছেন তো? যদি সন্দেহ করে ব্রেকআপ করে। শ্রাবণ কি প্রতিক্রিয়া দিবে বুঝল না। নৌরি ভ্রু কুঁচকে তাকালো। পরক্ষণেই দুহাত সরে দাঁড়িয়ে বলল, আমি দূরে দূরে আছি। চিন্তা করবেন না। শ্রাবণ উত্তর দিল না। হাঁটতে থাকলো। হেঁটেই যাব। এখানে লোকাল বাস পাবে না। সিএনজিও এত পথ যেতে চাইবে না। ভেঙে যাওয়া গেলেও সব ফুল। খালি যাচ্ছে না কোনোটাই। তার মধ্যে ফোনে কারোর চার্জ নেই। তাই উবারও ডাকা যাবে না। তাই সামনে যেতে থাকি, বাস স্ট্যান্ড বা লোকাল বাস বা কিছু একটা পেয়ে যাব। নৌরি মন দিয়ে শুনছে শ্রাবণের কথা। তখনই পাশ দিয়ে বাইকে করে যাওয়া দুটো ছেলে তাকে দেখে সিটি দিতে দিতে চলে গেল। নৌরির কিছুটা অস্বস্তি হলো। দুহাতের দূরত্ব কমিয়ে শ্রাবণের নিকট গিয়ে হাঁটছে। সেটা খেয়াল করল শ্রাবণ। জানতে চাইল, ভয় করছে? হয়তো। হয়তো। মানুষরূপী কিছু জানোয়ার বসবাস করে যে আশেপাশে। হুমুম। হঠাৎই শ্রাবণ প্রশ্ন করল, আমাকে ভয় করছে না তোমার? নৌরি মাথা নেড়ে বলল, না। কেন? আপনাকে তো আমি চিনি। আমাদের যতবার দেখা হয়েছে তা কেবল কয়েক সেকেন্ডের জন্য। এতেই চিনে ফেললে। আমি আপনাকে আরো আগে থেকে চিনি। তাই? কিভাবে? আপনি তো নব্বর কাজিন। শ্রাবণ ভরকালো। নব্য সাধারণত ওর ফ্রেন্ডসদের শ্রাবণের ব্যাপারে জানায় না। তাহলে নৌরি জানে কি করে? আমি ওর চাচাতো বোন। আঙ্কেল আন্টির বিবাহ বার্ষিকীতে আপনাকে দেখেছি। তখন থেকেই জানি। ওহ। তাও, দেখার মাধ্যমে কাউকে অন্তত জানা যায় না। নূরি হেসে বলল, আমি হয়তো জানি। খানিকটা থেমে বলে ফেলল, জিজ্ঞেস করেছিলেন না মানবতা দেখাতে নিজের কথা কেন ভাবিনি? শ্রাবণ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। নূরি হেসে বলল, কোথাও একটা হয়ে মন বলেছিল আপনাকে আমি পেয়ে যাব। আর আপনি সাথে থাকলে আমার আর ভয় কিসের? মন এমনটা বলার কারণ? নূরি মলিন হেসে বলল, সব কিছুর কারণ জানতে নেই। জানতে গেলেই লাইফ এলোমেলো হতে শুরু করবে। তৎক্ষণাৎ উচ্ছ্বাস নিয়ে বলল, আর নূরি কখনো কোনো কিছুর কারণ খুঁজতে যায় না। সে নিজের মতো ভালো থাকতে হলে কেবল নিজের কাটানো প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে হবে। মনের কথা জানার চেষ্টা করবেন না ভুলেও। করলেই মারা খাবেন। শেষের কথাটা শুনে শ্রাবণ গলা ঝেড়ে বলল, আমি তোমার বড়। মুখে লাগাম দেও। নৌরি হেসে ফেলল। ইস, এই সময়টা কি সুন্দর কাটছে। বাসে পাশাপাশি সিটে বসে আছে নৌরি ও শ্রাবণ। বাস তো পেয়ে গিয়েছে। পৌঁছেও যাবে শীঘ্রই। শ্রাবণ ঘুমাচ্ছে। আর নৌরি, সে শ্রাবণকে দেখতে ব্যস্ত। আর কিছুক্ষণ এরপর আর মানুষটাকে দেখবে না সে। হঠাৎই নৌরির মনে হলো তার কষ্ট হচ্ছে। মুখ ফিরিয়ে বাইরে তাকালো। দীর্ঘশ্বাস ফেলল সে। এসেছিল মানুষটাকে ভুলে যেতে। কিন্তু নিয়ে যাচ্ছে তার সাথে থাকা বেশ কিছু মুহূর্ত নিয়ে। এসব থেকে বের হবে কি করে সে? পুনরায় তাকালো শ্রাবণের পানে। মলিন হেসে মনেই আওড়ালো, আপনার কাছে আমি কিছুই না, সেটা আমি জানি। তবে মনের মাঝে অনুভূতিগুলো পাকা স্থান করে নিয়েছে শ্রাবণ। জানি না এসব থেকে কি করে বের হব। আপনাকে ভালোবাসি। এটা যতখানি সত্য, তার থেকেও বিরাট সত্য, আপনি আমাকে মানুষ হিসেবেও পছন্দ করেন না। আমাদের আর দেখা না হোক শ্রাবণ। কারণ শ্রাবণ মেঘের গল্প কেউ জানতে চায় না। তারা কেবল জানে শ্রাবণ ধারার গল্প। হয়তো আপনার জীবনে এই মেঘের বদলে কোনো ধারা আসবে। ঘুম ভাঙল নৌরির। উঠে বসল সে। আবারও সেই এক স্বপ্ন। 2 মাস পেরিয়ে গিয়েছে শ্রাবণের সাথে দেখা হবার পর। সেদিন শ্রাবণের সাথে শেষ দেখা হয়েছিল। এরপর আর হয়নি। হবে কি করে? দুজন যে দুই প্রান্তে। হাসল নৌরি। আজকাল বড্ড কম হাসে সে। এর মাঝেই রুমে ঢুকলেন তার মা সাহারা খাতুন। 2 মগ কফি হাতে মেয়ের কাছে বসলেন।
নে ধর। নৌরি কফি হাতে নিয়ে বলল, ওয়েট কফি আজকে। সাহারা হাসলেন। জিজ্ঞেস করলেন, দিনকাল কেমন যাচ্ছে নৌরি? নৌরি কফিতে চুমুক দিয়ে জানতে চাইল, ফ্রেন্ড হিসেবে জিজ্ঞেস করছো? জি। নৌরি বেশ ভাবুক ভঙ্গিতে বলল, বুঝলেন মিস সাহারা, লাইফটা আজকাল বড্ড বিরক্ত লাগছে। কোথাও গিয়ে কি যেন নেই মনে হচ্ছে। আপনার তাহলে একটা জামাই প্রয়োজন। নৌরি হাসল। শুধল, আবার নব্য। সাহারা সিরিয়াস ভঙ্গিতে বললেন, তোমার চাচি তোমায় বড্ড ভালোবাসেন নূর। আর নব্য বুঝি ছেলে হিসেবে খারাপ। আমরা দুজন সমবয়সী, আর স্টুডেন্ট মা। তোমাদের এখনই এত বিয়ে নিয়ে আলোচনা কিসের? বিয়ে তো দিচ্ছি না। নূর দেখো, তুমি মেয়ে। তোমার জন্য রোজ এদিক ওদিক থেকে সম্বন্ধ আসছে। আমি চাই না পড়াশোনা শেষের আগে তোমায় বিয়ে দিতে। কিন্তু মানুষের এত কথা আমার মনে ইফেক্ট ফেলে। আমরা কেবল চাইছি তোমার আর নব্বর কথা পাকাপাকি করে রাখতে। আর কিছু নয়। নৌরি কফিটা পাশে রাখল। মায়ের হাত নিজের মুঠোয় নিয়ে বলল, তুমি তো জানো মা, আমি আর নব্য কেবল কাজিন। এর বাইরে আমরা একে অপরকে অন্যভাবে দেখিও না। সাহারা চুপ রইল। নৌরি ফের হেসে বলল, আরও একজনকে ভালোবাসে। বুঝলে? তুইও বাসিস। হু। নৌরি চমকালো। সাহারা হেসে বললেন, আমার মেয়ে তুমি, বুঝতে পারি। নৌরি হাসল। বলল, তারপর? সাহারা মেয়ের গালে হাত রেখে বললেন, তোমার মতামতকে আমি সম্মান করি। পড়াশোনায় মন দিও ভালো মতো। আশেপাশের কেউ কিছু বললে কানে নিবে না। তুমি তাদের খাও না, যে তাদের কথায় প্রভাবিত হবে। বুঝলে? নৌরি তার মাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, তুমি আছো বলেই আমি ভালো থাকি মা। সাহারা ছিটকে দূরে সরে বললেন, তোর শরীর থেকে স্মেল আসছে। ছি, কতদিন গোসল করিস না। নৌরি প্রতিক্রিয়া কি দিবে বুঝে উঠল না। চিবিয়ে চিবিয়ে বলল, তোমার মতো মা থাকলে শত্রুর প্রয়োজন হয় না। সাহারা বিস্তর হেসে বেরিয়ে গেলেন। নৌরি হাসল। পরক্ষণেই দীর্ঘশ্বাস ফেলল। জীবনটা একটু ভিন্ন রকম। হ্যালো গাইস, দিস ইজ মি উৎসা। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। কিছু ব্যক্তিগত কারণে আমাদের প্রেজেন্টেশন স্থগিত ছিল, যা এই বন্ধের মাঝে পুনরায় নেয়ার কথা উঠে এসেছে। এবং কালকে আমাদের প্রেজেন্টেশন। গালি আসছে না। আগে ভিডিও অন করেনি। আইদের কথা শুনে উৎসাহ ভড়কে গেল। মুখ কিঞ্চিত হা করে বলল, অন হয়নি। আইদ ডানে বামে মাথা নাড়ল। উৎসাহ হতাশ হয়ে ফোন আইদের হাতে দিয়ে বলল, আরে ইয়ার, মানুষ ব্লগার কিভাবে হয়? বিরক্তকর জিনিস। তোকে কেউ হতে বলছে? উৎসাহ গাল ফুলিয়ে বসে রইল। খানিক বাদেই পুনরায় বলল, তো কালকের জন্য প্রিপারেশন কেমন তোদের? প্রত্যেকেই বলল, জোস। উৎসাহ ধারার দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলল, কালকে অন্তত শাড়ি পরিস। প্লিজ। নব্বর জন্য হলেও পরিস। ধারা আমতা আমতা করল। শাড়িতে ওর অস্বস্তি হয়। নব্য সেটা জানে। তাই তো উৎসার মাথায় চাটি দিয়ে বলল, আমার নাম নিয়ে কাজ হাসিল করার ধান্দা সব। আহ, কেন তুই চাস না তোর গফকে শাড়িতে দেখতে? নব্য তাকালো ধারার পানে। গালে হাত রেখে বলল, এভাবেই সুন্দর। যেভাবে ও নিজেকে কমফোর্ট রাখতে পারে, ও সেভাবেই থাকবে। বুঝলি? উৎসা মুখ বাঁকিয়ে বলল, ইস কি প্রেম। আর আমারটাকে দেখো, বলদ। আইব ভেঙচি দিল। স্নিগ্ধ দর্শক হয়ে ওদের শুনছে। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলল, একমাত্র আমি সিঙ্গেল। উৎসা নড়ে চড়ে বসল। সিরিয়াস ভঙ্গিতে বলল, জুনিয়রের সাথে প্রেম করবি স্নিগ্ধ? স্নিগ্ধ দাঁত কেলিয়ে বলল, না ভাই, আমি সুখে আছি। আইদের মতো নির্যাতিত হতে চাই না। উৎসা না বুঝে বলল, মানে? আইদ স্নিগ্ধকে জড়িয়ে ধরে মেকি কান্নার সুরে বলল, তুই আমার প্রকৃত বন্ধু। আমার দুঃখ বুঝলি তুই। থ্যাঙ্কস। স্নিগ্ধ একই সুরে বলল, আমি তোর কষ্ট বুঝি দোস্ত। খুব বুঝি। উৎসা এতক্ষণে বুঝল। দীর্ঘশ্বাস ফেলে পায়ের জুতো হাতে নিল। তা দেখা মাত্রই স্নিগ্ধ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, জুতো হাতে নিচ্ছিস কেন? মারার জন্য আশেপাশে কিছু নেই আপাতত। তাই এটাই। বলেই দাঁতে দাঁত চেপে হাসল। স্নিগ্ধ আর আইদ কয়েক সেকেন্ড উৎসার দিকে তাকিয়ে থেকে দিল ছুট। উৎসা তবদা খেল। গর্জে বলল, তোদের হাতে পেলে জ্যান্ত চিবিয়ে খাবো। দাঁড়া। বলে নিজেও ছুটল ওদের পিছু। ওদের কাণ্ড দেখে হাসল নব্য। তবে ধারার সেদিকে খেয়াল নেই।
এই হঠাৎই প্রশ্ন করল, আমি শাড়ি পরলে খুশি হবে নব্য? হু। নব্য তাকালো ধারার দিকে। ধারা ফের বলল, আমি শাড়ি পরলে খুশি হবে। নব্য কিছু না বলে তাকিয়ে রইল ধারার পানে। পাল্টা প্রশ্ন ছুড়ে বলল, তুমি হবে? হুমুম। তুমি শাড়ি পরলে তুমি খুশি হবে? ধারা তার ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে নিল। জিজ্ঞেস করল, এই কেমন প্রশ্ন? নব্য হাসল। ধারার হাত শক্ত করে ধরে বলল, তুমি যেটাতে খুশি থাকবে, আমিও তাতেই খুশি রব। যেটায় তুমি অস্বস্তি বোধ করো, সেটা আমার জন্য করতে যেও না। কারণ তখন আমার ভালো লাগবে না সেটা। বুঝলে? ধারা মাথা নাড়ল। প্রশ্নটা হয়তো করতো না। তবে রাত্রির ব্যাপারে জানার পর থেকেই ও বড্ড উতলা হয়ে রয়েছে। প্রতিটা মুহূর্তে ও নব্যকে খুশি রাখতে চাইছে, যাতে করে নব্য কখনো তাকে ছাড়ার কথা মাথায় না আনে। অবশ্য এগুলো বাচ্চামো, তবুও ভয়টা তো আসল। গালে হাত দিয়ে বসে আছে ধারা। তার নিজের একটাও শাড়ি নেই। অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে আজ সে শাড়ি পরবে। কিন্তু শাড়িটা পাবে কোথায় এটা ভাবেনি। একবার ভাবল উৎসাকে কল করবে। পরক্ষণেই মাথায় আসলো সে নিজেই এখন ব্যস্ত। শাড়ি নিয়ে আসবে কখন? দীর্ঘশ্বাস ফেলল সে। হঠাৎই কিছু ভেবে মায়ের রুমের সামনে এসে দাঁড়ালো। আপাতত এটাই ভরসা। আসবো মা। নীলা তখন বিছানা গোছাচ্ছিলেন। ধারার দিকে তাকিয়ে বললেন, হুমুম, এসো। ধারা ধীর পায়ে এগিয়ে গেল। দুহাত কচলাতে শুরু করল সে। এসে তো পড়ল, এবার বলবে কি? নীলাই প্রশ্ন করলেন, কিছু বলবে? ধারা মিনমিনে কণ্ঠে বলল, কালকে ভার্সিটিতে একটা প্রেজেন্টেশন আছে। হুমুম। আবদি তোমার একটা শাড়ি দিতে। শাড়ি? ধারা উপর নিচ মাথা নাড়ল। নীলা চমকে গেলেন। চমকাবেন নাই বা কেন? যে মেয়ে ছোট থেকে তার অরুণাকে শাড়ি বানিয়ে পরেনি, সে হঠাৎ তার শাড়ি চাইছে। যেখানে সে শাড়ি পরেই না। দিবে? হু। শাড়ি দিবে? হ্যাঁ, 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 দিচ্ছি। বলেই আলমারির চাবিটা বের করলেন। নিজেই বের করতে যাচ্ছিলেন, তবে কি ভেবে ধারার হাতে দিলেন। বললেন, যেটা পছন্দ হয় নিয়ে নেও। তবে শাড়িগুলো অনেক আগের। ভালো লাগবে তোমার। ধারা কিছু না বলে চাবিটা নিল। আলমারি খুলতেই এক সাইডে নজরে এলো শাড়িগুলো। বেশ রংচং। ধারা দেখে শুনে নিচ থেকে ধূসর রঙের একটি শাড়ি বের করল। যার আঁচল কালো এবং টার্সেল যুক্ত। শাড়ির পাড়ে কালো রঙের লতাপাতা আঁকা রয়েছে। দেখতে সাদামাটা। তবে ভীষণ মনে ধরল শাড়িটা তার। নীলা দেখলেন কেবল। শাড়িটা তার ভীষণ প্রিয়। হাসলেন তিনি। ধারা তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এটা নেই? নীলা ধারার কাছে আসলেন। শাড়িতে হাত বুলিয়ে বললেন, এটা আমার সবচেয়ে প্রিয় শাড়ি, জানো। ধারা তাকিয়ে রইল। খানিক বাদেই বলল, আচ্ছা, অন্যটা নিচ্ছি। বলে রাখতে নিলেই নীলা আটকালেন তাকে। হেসে বললেন, কারণ এটা তুমি পছন্দ করে আমার জন্য কিনেছিলে। ধারা অবাক কণ্ঠে শুধল, আমি? নীলা তার হাসি বজায় রেখেই বললেন, হুমম। বয়স তখন তোমার 4। তখন শাড়ি কিনেছিলাম। তুমি বলেছিলে, মা এই শাড়িটা তোমায় সুন্দর লাগবে। তখনও স্পষ্ট কথা বলতে শিখনি তুমি। তবুও বুঝেছিলাম আমরা। এটাই নিয়েছিলাম। বলেই প্রাপ্তির হাসি হাসলেন। ধারা দেখল তা। নীলা ফের বললেন, এটা তোমারই। সাথে ম্যাচিং ব্লাউজ আছে। বেশ মানাবে তোমায়। ধারা হাসল। মাথা নেড়ে চলে গেল। সে যেতেই নীলা মলিন হাসলেন। আনমনেই বললেন, এই শাড়িটায় তোমার ভালোবাসার শেষ প্রকাশ ছিল ধারা। এরপর আর কখনো তুমি মায়ের কাছে আসনি। বলনি, মা শাড়িটায় তোমায় সুন্দর লাগছে। তার জন্য দায়ী হয়তো আমি। তবুও একটা নতুন সূচনা তো করাই যায়। পলক ঝাপটালেন তিনি। সত্যগুলো অপ্রকাশিত থাকুক। সবাই ভালো থাকুক। বরাবরের মতোই চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক দিল ধারা। শাড়িটা বেশ দারুণ মানিয়েছে তাকে। আঁচল গুছিয়ে পিন আটকে নিল। একটা ফর্মাল ভাইব থাকতে হবে না। দুহাতে দুমুঠো কাচের চুড়ি পরে নিল সে। চুলগুলো খোপা করতে নিয়েও থেমে গেল সে। ছেড়ে দিল তা অর্ধেক চুল ছোট্ট ক্লিপ দিয়ে পিছনে আটকে নিল। অতঃপর তৈরি সে। লম্বা শ্বাস নিল সে। না, অস্বস্তি হচ্ছে না তার। তবে ভয় করছে। এই প্রথম সে নিজ থেকে সেজেছে। তাও নব্বর জন্য। আনন্দ লাগছে বটেই, তবে ভয়টা বেশি। সাইড ব্যাগটা কাঁধে ঝুলিয়ে রুম থেকে বের হলো সে। কিছু ভেবে মায়ের ঘরে গেল।
উকি দিয়ে বলল, মা, আসবো। এসো। ধারা গুটি গুটি পায়ে মায়ের সামনে এসে দাঁড়ালো। বাচ্চাদের মতো শুধল, আমায় কেমন লাগছে মা? নীলা তখন বই পড়ছিলেন। মেয়ের কথা শুনে মুখ তুলে তাকালেন। মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, মাশাআল্লাহ। ধারার মুখে হাসি ফুটল। নীলাও হাসলেন। বললেন, সাবধানে যেও। আর বেস্ট অফ লাক। ধারা মাথা নেড়ে বেরিয়ে গেল। মায়ের সাথে সম্পর্কটা বেশ সহজ হতে শুরু করেছে তার। ইস, শুরুটা যদি আরো আগে থেকে করত কতই না ভালো হতো। ভার্সিটিতে পৌঁছেই থতমত খেল ধারা। কয়েকজনের সাজ দেখে তার মনে হলো তারা প্রেজেন্টেশন নয়, বিয়ে বাড়িতে এসেছে। হাসি পেল তার। খুঁজতে শুরু করলো বাকিদের। দূর থেকেই দেখলো উৎসাহ শাড়ি পরেছে। হাসলো ধারা। আজকে বেশ চমকে যাবে ওকে দেখে। ধারা ওর পিছে গিয়ে দাঁড়ালো। হাই। উৎসাহ ফোনের দিকে তাকিয়েই ওর দিকে ফিরল। বলল, হাই বাই, বাদ দে। তোরা সব এত লেট কেন? তুই তো শাড়িও পরিসনি, তাও লেট। আমায় দেখ, আমি কত সুন্দর শাড়ি পরে চলেও এসেছি। হুমুম, গ্র্যাট। ততক্ষণে আইদ হাজির। ধারাকে দেখেই ছিটকে দূরে সরে বলল, আস্তাগফিরুল্লাহ, আপনি কে আপু? বালের নাটক করস কেললেই। মেজাজ হট আছে, ওই দুইটা কই? ফোনের স্টার্টিংগুলো ভালোভাবে বুঝে নিচ্ছে সে। বড্ড নার্ভাস হয়ে যাচ্ছে বারবার। স্নিগ্ধ আর নব্য এসে পড়েছে এরই মাঝে। দুজনই ধারাকে দেখে চমকালো। স্নিগ্ধ অবাক সুরে জানতে চাইল, ধারা, এটা তুই? ধারা হাসল কেবল। উৎসাহ এবার বিরক্ত নিয়ে চোখ তুলে তাকালো। ধারাকে দেখেই মৃদু আর্তনাদ করে ছিটকে দূরে সরে গেল। এটা ক্যা? আইদ দাঁতে দাঁত চেপে বলল, বালের নাটক করস কেললেই। হব। আমি তো ওরে খেয়ালই করি নাই। ধারা হতাশ হয়ে বলল, তোরা এত ওভাররিয়েক্ট কেন করছিস? আমি আগে শাড়ি পরিনি নাকি? উৎসাহ ঠোঁট ভিজিয়ে ধারার কাছে এলো। ঘুরে ঘুরে ওকে দেখে বলল, পড়েছিস ঠিকই, কিন্তু জোর করে পরানো লেগেছে। এবারে জোর না করতেই পরলি। আর তুই চুল খোলা রেখে এসেছিস। এটা কি করে সম্ভব? স্নিগ্ধ হেসে বলল, ইস্ট মে সাব হোতা হে জানু। উৎসাহ একটু বুঝেই বলল, বুঝেছি বুঝেছি। যাক, তোদের প্রেমের চক্করে ধারার বুদ্ধি খুলেছে। ধারা, তোকে কি প্রিটি লাগছে ইয়ার। আমি মুগ্ধিত। বলেই আলতো করে জড়িয়ে ধরল ওকে। আইদ উৎসাকে ধারার থেকে ছাড়িয়ে বলল, বেবি, লাভ বার্ডদের একটু কথা বলতে দেও এখন। একজনের এখনো মুগ্ধতা কাটছেই না। বলেই নব্বর দিকে তাকালো। সে তখনও অবাক হয়ে ধারার পানে তাকিয়ে। উৎসাহ গলা ঝেড়ে বলল, দুইটা জলদি আসিস। আমরা যাই। বলেই ঠোঁট চেপে হাসল ওরা। অতঃপর ওদের একটু সময় দিল। নিজেদের মাঝে একটু স্পেস পাওয়াটা প্রয়োজন। নয়তো একে অপরকে একদম মন গহীন থেকে অনুভব করবে কি করে। নব্য কিছু বলছে না দেখেই ধারা মিহিস্বরে প্রশ্ন ছুড়ল, কিছু বলবে না? শাড়ি পরেছ কেন? অস্বস্তি হচ্ছে না? ধারা প্রথমে ভড়কে গেলেও পরক্ষণেই হেসে বলল, মনের আনন্দে পড়েছি। আমাকে শাড়িতে কোনো একজনের বড্ড নিজের নিজের লাগে। মানুষটার নিজের হতে চাই বলেই পড়েছি। নব্য হাসল। ধারার কাছে এসে শুধল, আচ্ছা। ধারা তার চোখে চোখ রেখে জানতে চাইল, কেমন লাগছে আমায়? নব্য সামান্য ঝুঁকে বলল, একদম আমার আমার লাগছে। ধারার হৃদস্পন্দন বাড়ছে। দূরে সরে যেতে নিলেই নব্য ধারার হাত ধরে হ্যাঁচকা টান দিল। পুনরায় দূরত্ব কমিয়ে বলল, দূরে যাচ্ছ কেন? ধারা থেমে থেমে বলল, মানুষ দেখছে। এদিকে দেখার কারোর সময় নেই ধারা। ধারা আশেপাশে চোখ বুলালো। আসলেই তাদের এদিকে দেখার সময় নেই। এসব তো অহরহ আশেপাশে। নব্য পুনরায় বলল, আমার বড্ড প্রেম পাচ্ছে ধারা। ডেটে যাবে? হ্যাঁ। চমকে উঠল সে। নব্য কি বলছে? নব্য বুঝল না ধারা চমকে গেল কেন। বুঝতে পেরেই শব্দ করে হাসল সে। সেভাবেই বলল, ঘুরতে যাওয়ার ডেট। অন্য কিছু নয়। ধারা স্বস্তির নিঃশ্বাস নিল। নব্যর বাহুতে চড় দিয়ে বলল, ভালোভাবে বলতে পারো না? নব্য হেসে বলল, আমি কি জানি নাকি যে তুমি ডেটের মিনিং নেগেটিভভাবে নিবে? উফ। নব্য হাসি থামিয়ে ধারার হাত শক্ত করে ধরল। স্নিগ্ধ হেসে বলল, ডেট হবে তোমার আর আমার। আজকে শহর ঘুরব। হাতে হাত রেখে হাঁটব। অল্প স্বল্প গল্প করব। নিজেদের মুহূর্তগুলো উপভোগ করব। অতঃপর এক ছন্দে সাজাবো। আকাশ সম প্রণয় আমার।
সমুদ্র সম প্রেমেরা, সেই সমুদ্রের ঢেউ যে এক প্রেম সূচনের নবধারা। প্রেজেন্টেশন শেষে বের হলো তারা। করিডোরে হাঁটতে থাকাকালীন হুট করেই একজন ছেলে ধারার নাম ধরে ডাকলো, ধারা আপু। ধারা তাকালো তাদের দিকে। রাত্রিকে ভিডিও কল দিয়েছিল সে। সেও সেই মুহূর্তেই কল রিসিভ করলো। ধারার সাথে সাথে বাকিরাও দাঁড়ালো। ছেলেটি ছুটে এলো ধারার সামনে। ঢুক গিলে বলল, আপনার সাথে কিছু কথা আছে আপু। জি, আপনাকে আমি চিনি। কি বলো আপু? সেদিন তো তোমার সাথে কথা বললাম। সাথে আমার এক মেয়ে ফ্রেন্ড ছিল। ধারা না চিনলেও মুখে শুধু বলল, অ। ছেলেটি পুনরায় বলল, আমি সৌরভ, ফার্স্ট ইয়ারের। ধারা হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ বলুন কি বলবেন। সৌরভ আশেপাশে সবার দিকে তাকিয়ে মিনমিন করে বলল, একটু ব্যক্তিগত ছিল। ধারা কিছু বলার পূর্বেই নব্য ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, সিনিয়রের সাথে আবার ব্যক্তিগত কি? সৌরভ মেকি হেসে বলল, পার্সোনাল ভাইয়া। বলা যাবে না। নব্য কিছু বলতে নিলেই ধারা বলল, কি বিষয়ে? ওটাও পার্সোনাল। ধারা একবার নব্যর দিকে তাকালো। অতঃপর দীর্ঘশ্বাস ফেলল। কথা বেশি বাড়লে ছেলেটার নাক ফাটিয়ে দিবে একটু পর। না চাইতেও ভার্সিটির প্রাঙ্গণে গেল তারা। নব্য অবাক কণ্ঠে শুধল, দেখলি কিভাবে ছেলেটার সাথে গেল। উৎসা নব্যর বাহুতে চর দিয়ে বলল, জাস্ট শাট আপ। ও জুনিয়র। কি আর হবে এমন? আইতাল মিলিয়ে বলল, হহ, ও তো আর উৎসা না। যে জুনিয়র দেখেও ক্রাশ খায়। উৎসা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই আইদ মুখে আঙুল দিল। নব্য কিছু না বলে ওদের থেকে সামান্য দূরত্বে দাঁড়ালো। ওর পিছু বাকিরাও দাঁড়ালো। আপু, অনেকদিন ধরেই আপনাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। ধারা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সৌরভ পুনরায় বলল, আমি জানি আপনি আমার সিনিয়র। তবু আপু, আমি আপনাকে পছন্দ করি। ধারা তাজ্জব হয়ে রইল। সে জুনিয়র হয়ে ধারাকে প্রপোজ করলো, ওকে। নর্মাল ব্যাপার। বাট প্রপোজ করতে গিয়ে আপুকে ডাকে ভাই। প্রশ্নটা করা হলো না তার। তার পূর্বেই সৌরভ বলল, আপু আপনি ভাবতেই পারেন আমি আপনার ছোট, তবুও আপনায় প্রপোজ করছি। কিন্তু আপু আমার বাবার বড় ব্যবসা আছে। আপনি চাইলেই আমরা এখন বিয়ে করতে পারবো আপু। আসলে প্রেম ভালোবাসায় বয়স কোনো ম্যাটার না আপু। ওই কথায় বলে না, প্রেম যদি খাঁটি হয়, সিনিয়র আপুও রাজি হয়। আমার প্রেম শোনার মতো খাঁটি আপু। আমি আপনার দায়িত্ব নিয়ে পিছু পা হব না। রাজি হয়ে যান প্লিজ আপু। সঙ্গে সঙ্গে রাত্রি বলল, এ বেটা, প্রপোজ করতে এসে আপুটাকে একটা সংলাপে কয়বার আপু বলছিস তুই জানিস? 7 বার। এভাবে তুই মেয়ে পটাবি? ধারা চমকে ফোনের দিকে তাকালো। গ্রুপ কলেই রাত্রিকে কল দিয়েছে। সেখানে নব্যকে জয়েন দেখে তার চক্ষু চড়গাছ। কিছু ভাবার আগেই সৌরভের পিঠে চিকন ডালের বাড়ি পড়ল। পিঠ জলে উঠতেই মৃদু আর্তনাদ করে দূরে সরে গেল সৌরভ। সামনে তাকাতেই নব্যকে দেখতে পেল। মারছেন কেন ভাইয়া? নব্য ডালটা ঘোরাতে ঘোরাতে বলল, ছোটরা ভুল করলে তো বড়দেরই শাসন করতে হয়, তাই না? জি। সঙ্গে সঙ্গে নব্য তার পায়ে আঘাত করল। দাঁতে দাঁত চেপে বলল, আবার বলেছি। ওই সাহসকে দিয়েছে, সিনিয়রকে প্রপোজ করিস? আবার বলস পার্সোনাল ম্যাটার। বলেই আরেক ঘা দিতেই সৌরভ লাফিয়ে পিছে চলে গেল। নিজেকে প্রোটেক্ট করতে বলল, ভালোবাসা অন্যায় না তো ভাইয়া। নব্য চিবিয়ে চিবিয়ে বলল, ভার্সিটির অর্ধেক মানুষ জানেও আমার গার্লফ্রেন্ড। আর তুই জানোস না। আবার কস ভালোবাসা অন্যায় না। বলে আরেকবার মারতে গেলেই সৌরভ হাঁকিয়ে বলল, আরে ফুল তো সবাইই পছন্দ করে, তাই বলে ওটা তো কারো ব্যক্তিগত হয় না। তাহলে চান্স নিতে দোষ কি? লা তোকে আমি। বলেই মা রতে গেলেই ধারা আটকালো। ধুরু, কি শুরু করেছো? আর আপনি যান প্লিজ। আর আমার প্রপোজাল। নব্য চোখ রাঙিয়ে তাকালো। শুধল, কলিজা কত বড়, আবার বলে আমার প্রপোজাল। স্নিগ্ধ হাসি চেপে বলল, এ ভাই, নব্যকে চেনো তুমি? এখনই ফুটে যাও। নয়তো আস্ত থাকবে না। সৌরভ মুখ কালো করে কিছু দূর যেতেই পুনরায় পিছে ফিরে বলল, আপু একটু ভেবে দেখবেন। ভাইয়ার সাথে ব্রেকআপ হলে আমি আছি আপনার জন্য। মাথায় রাখবেন আপু। নব্বর রাগ এবার আকাশ ছুঁই ছুঁই। ধারার থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, আজকে আমার হাতেই মরবে।
শালার সাহস কত বড়! ওদিকে ফোনে রাত্রি হাসছে, দম ফাটানো হাসি। সেভাবেই বলল, নব্য, জাস্ট জেনে রাখো, ভালোবাসায় বাধা আসবেই। তাই বলে কি ও ভালোবাসা ছেড়ে দিবে? হি লাইকস ধারা। ধারা অ্যাকসেপ্ট হিম। ধারা চট জলদি ফোন সামনে ধরে বলল, তুই কি ওকে দিয়ে মার্ডার করাতে ইচ্ছুক? অবশ্যই। ততক্ষণে নব্য এগিয়ে গিয়েছে সৌরভকে ধরতে। ধারা ফোন স্নিগ্ধর হাতে দিয়ে পুনরায় গিয়ে নব্যকে আটকালো। শুধল, আরে, বাদ দেও না। আমি কি অ্যাকসেপ্ট করেছি ওকে? তাই বলে আমি আছি জানা সত্ত্বেও তোমায় প্রপোজ করবে? বাচ্চা মানুষ, বাদ দেও না। ওর পিঠে ছাল তুলবো আগে আমি। ততক্ষণ আমার শান্তি হবে না। ধারা এবার শান্ত স্বরে ডাকলো, নব্য। নব্য তাকাতেই স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। নব্য শুধল, কি? ধারা কোনো উত্তর না দিয়ে তাকিয়ে রইল। নব্য আমতা আমতা করে বলল, তুমি ওর পক্ষ নিচ্ছ? নব্য, কিন্তু ও? নব্য, হ্যাঁ, বুঝেছি। বলেই উল্টো দিকে হাঁটা দিল। আইব কিছুক্ষণ তাকিয়ে থেকে আওয়াজ করে গানের সুর তুলল। নব্য তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকাতেই উৎসাহ হেসে ফেলল। সেই সাথে রাত্রিও। স্নিগ্ধ ফোন হাতে নব্যকে দেখাতে দেখাতে বলল, হেই রাত, দেখ দেখ, আমাদের নব্য কাউকে ভয় পায়। নব্য বিরক্তি নিয়ে তাকালো। উৎসাহ ধারার হাত জড়িয়ে বলল, হাউ রোমান্টিক। ধারা হাসল কেবল। অতঃপর হাঁটা শুরু করল। ভার্সিটির পিছন দিকটায় গেল তারা। উৎসাহ আর আইদ হাঁটছে একদিকে, ধারা আর নব্য একদিকে। মাঝে স্নিগ্ধ একা। আফসোসের সুরে বলল, একমাত্র আমি সিঙ্গেল রে রাত। রাত্রি হেসে বলল, এবার তো মেয়ে পটা। ভার্সিটিতে সিনিয়র জুনিয়র কত সুন্দরী আছে। স্নিগ্ধ নাক মুখ কুঁচকে বলল, ধুরু, ওদের ভালো লাগে না। কেমন গায়ে পড়া টাইপ এক একটা। আচ্ছা, তোর কেমন মেয়ে লাগবে শুনি? স্নিগ্ধ একটু ভেবে বলল, মন ভালো, রসিকতা করে তবে সিরিয়াসনেস জায়গা মতো প্রয়োগ করে। হালকা বাচ্চামো করবে, একটু রাগী হবে। লাস্ট নিজের সকল কাছের মানুষকে মন থেকে ভালোবাসবে। রাত্রি হেসে বলল, তোর এই বৈশিষ্ট্য আমার সাথে মেলে। এখন আমার সাথে প্রেম করবি? রাজি থাকলে আমার আপত্তি নেই। রাত্রির হাসি মিলিয়ে গেল। অস্বস্তিতে পড়ল সে। তাই দেখে স্নিগ্ধ হেসে ফেলল। বলল, সিরিয়াস হোস না, আমার চয়েস এত বাজে না। বাজে মানে? তোর চয়েস তো জঘন্য। তাদের কথা কাটাকাটি চলল। ওদিকে হাতে হাত রেখে দুইজন প্রেমিক প্রেমিকা হেঁটে চলেছে। আশপাশের খেয়াল আপাতত নেই। একটা প্রশ্ন করি নব্য? একটাই। ধারা একটু ভেবে বলল, উহু, কয়েকটা। বেশ। ধারা একটু থেমে জানতে চাইল, রাত্রির প্রতি তোমার কোনো ফিলিংস নেই? দাঁড়িয়ে পড়ল নব্য। ওর সাথে সাথে ধারাও। শুধল, হঠাৎ এই প্রশ্ন? ধারা আমতা আমতা করে বলল, আমি তোমাদের গ্রুপে জয়েন করার আগে থেকে তোমরা ফ্রেন্ড ছিলে। আর রাত্রি স্বভাবতই তোমার ক্লোজ ফ্রেন্ড ছিল। এত বছর যাবৎ তোমাদের ফ্রেন্ডশিপ। অনেক সময় একটা ছেলে আর একটা মেয়ের মাঝে বন্ধুত্বের মধ্যে কেউ একজন ফল করে। তোমাদের মাঝে এমন কিছু ছিল না। কি বলতে চাইছো ধারা? আমি কিছু বলতে চাইছি না নব্য। জাস্ট জানার ইচ্ছে হলো। হয়তো অনেক ক্ষেত্রেই। তাই। নব্য একটু সময় নিল। অতঃপর বলল, রাত আমার ক্লোজ ফ্রেন্ড, এটা ঠিক। কারণ একটা সময় ছিল যখন আমি আর আমার পুরো পরিবার প্রায় পথে বসে পড়েছিলাম। তখন রাতের বাবা আমাদের সাহায্য করেন। তার মাধ্যমেই বাবা নতুন করে ব্যবসার কাজে হাত দেন। তাই ওর প্রতি আমার একটা সফট কর্নার ছিল। ওর বিপদে আপদে, দুঃখে আমি সবসময় পাশে থাকতে চেষ্টা করতাম। যেই মানুষটা আমার ফ্যামিলির জন্য করেছে, তার মেয়েকে দেখে রাখার দায়িত্ব তো আমাদের, তাই না? এসবের মাঝেই হয়তো আমরা একে অপরের ক্লোজ হয়ে গিয়েছি। একে অপরকে বুঝতে পারি। তাই বলে ওকে নিয়ে কখনো ভিন্ন অনুভূতি হয়নি আমার। বন্ধু হিসেবে রাত্রি ভীষণ পারফেক্ট। তবে ওকে অন্য কিছু কখনো ভাবা হয়নি। আমি তোমাদের গ্রুপে না আসলে কিছু হওয়ার সম্ভাবনা থাকতো, তাই না? নব্য তাকালো ধারার পানে। সামান্য কাছে এসে জানতে চাইল, আজব প্রশ্ন করছো কেন ধারা? ধারা থেমে গেল। বুক কাঁপছে তার। যদিও রাত্রি তাকে এসব নিয়ে ভাবতেই নিষেধ করেছে, তবুও তার কোথাও একটা কিন্তু রয়ে গিয়েছে। যেটা তাকে বড্ড ভাবাচ্ছে। শান্ত স্বরে বলল, একটা আর্টিকেল পড়েছিলাম এই বিষয়ে।
উৎসাহ আর আইদের মিল তো পেয়েছি, তাই তোমারটা জানতে ইচ্ছে হলো। আর কিছু নয়। চোখে চোখ রেখেই মিথ্যেটা বলল সে। যদিও বুক কাঁপছে তার, তবুও বলল। মিথ্যেটা কিছুটা বুঝল নব্য। সাথে এটাও আন্দাজ করল ধারার মনে রাত্রিকে নিয়ে কোনো এক কারণে ভয় রয়েছে। নব্য আলতো হেসে বলল, ধারা, রাত্রি কেবল আমার বন্ধুই। যদি এর বেশি কিছু হতো টের পেতাম আমি। মনে আছে আমাদের শুরুর আলাপের কথা। ভয়ে জুবুথুবু হয়ে থাকা মেয়েটার মায়াবী কাজল চোখ দেখে মায়া কাজ করেছিল আমার। তাই তাকে প্রোটেক্ট করতে মিথ্যের আশ্রয় নিলাম। এরপর সে আমার বন্ধু হলো। একজন বন্ধু হিসেবেই তাকে ট্রিট করতাম। হাসি ঠাট্টা করতাম। বলেই থামল। শ্বাস নিয়ে পুনরায় বলল, শুরুতে তোমার প্রতি বন্ধু ব্যতীত অন্য কোনো ইন্টারেস্ট ছিল না আমার। শ্রাবণ স্যারের সাথে সবাই তোমাকে খোঁচাতো, তার মাঝে আমি নিজেও সামিল ছিলাম। কিন্তু কখন যেন তোমার প্রতি অনুভূতি আসতে শুরু করলো টের পেলাম না। শ্রাবণ স্যারের সাথে যখন তোমাকে জোড়াতো সহ্য হতো না। টের পাচ্ছিলাম তোমাকে নিয়ে আমার অনুভূতি পাল্টে গিয়েছে। কিন্তু সেও ছিলাম না। সেদিন ভার্সিটির ছেলে দুটো তোমার দিকে হাত বাড়িয়েছিল, সেই মুহূর্তে আমি অনুভব করলাম, শি ইজ মাইন। ওকে আমি ছাড়া কেউ ছুঁতেও পারবে না। নিজের অনুভূতিগুলো জেনে গেলাম। প্রকাশ করে দিলাম তোমার কাছে। এরপর এরপর তোমাকে ভেবেই দিন যেতে শুরু করলো। আমাদের যখন সাময়িক বিচ্ছেদ হলো, তখন আমি অনুভব করলো তুমি আমার অন্যতম ভালোবাসাময় যে, যার জন্য পুরো দুনিয়ার বিপক্ষে দাঁড়াতেও আমি দ্বিধাবোধ করব না। যাকে আমি ভালোবাসি। আবারও থামল। আলতো করে ধারার দুগালে হাত রেখে বলল, যদি এসব অনুভূতি রাত্রির প্রতি আসতে হতো, তাহলে এতগুলো বছরের প্রয়োজন ছিল না। এতগুলো বছরেও যখন আসেনি, ভবিষ্যতেও আসতো না। আর ও যদি ভালোবাসতো। নব্য আটকালো। ভেবে বলল, বুঝাতাম। কারণ আমি ওকে অন্য নজরে দেখতাম না। সেক্ষেত্রে আমাদের বন্ধুত্বে ইফেক্ট পড়তো। আমি না থাকলে কি হতো না। নব্য ধারার কপালে কপাল ঠেকিয়ে বলল, তুমি আছো আমার জীবনে ধারা। তোমাকে ছাড়া জীবন কল্পনা করতে বলো না প্লিজ। হাসলো ধারা। চুপটি করে বলে ফেলল, ভালোবাসি নব্য। নব্য হেসে বলল, ভালোবাসি। দরজা খুলতেই ধারাকে দেখে চমকে উঠল আফিফা। সবাইকে আফিফাই ডেকেছেন। অনেকদিন ছেলেমেয়েদের দেখেন না তিনি। তাই আজকে নব্যকে বলেছেন সবাইকে নিয়ে যেন আসে। রাতের আয়োজন করবেন তিনি। তবে ওদের সাথে ধারাকে দেখে খানিকটা চমকালেন। অস্পষ্ট স্বরে বললেন, ধারা। প্রত্যেকেই তাকালো ধারার পানে। উৎসাহ জিজ্ঞেস করলো, ওকে চিনো আন্টি? আফিফা ভড়কে গেলেন। আমতা আমতা করে কিছু বলতে নিলেই নব্য বলল, নূর বলেছে হয়তো। আফিফা মাথা নাড়লেন কেবল। ওদের ভিতরে বসতে বললেন। সকলের সাথে আলাপ করলেন। বিশেষত ধারার সাথে। অতঃপর ভাবলেন, না, মেয়েটা মন্দ নয়। খাওয়া দাওয়ার পর্যায় শেষ, সবাই যখন বিদায় নিল তখন তিনি আসিফাকে কল দিলেন। সালাম বিনিময় শেষে বললেন, আপা, আজকে ধারা এসেছিল। মাশাআল্লাহ, ভারী মিষ্টি মেয়ে। ধারা। ও তোদের ওখানে কেন? ও নব্বর বান্ধবী হয়। আজকে সবাইকে আসতে বলেছিলাম। তখনই দেখলাম। প্রথমে তো চমকে গিয়েছিলাম। পরে খুশি হলাম। যাক, স্বচক্ষে তোমার ছেলের বউ তো দেখলাম। আফিফা সরল মনে বললেও আসিফা তা সরলভাবে নেননি। পরে কথা হবে, রাখছি। বলেই কল কাটলেন। এর মাঝে মারুফকে ফোন দিলেন। গম্ভীর স্বরে বললেন, মারুফ সাহেব, আমি চাচ্ছি ধারা আর শ্রাবণের আকদটুকু করিয়ে রাখতে। আসিফা ফোন কেটে দিলেন, কেন বুঝলেন না আফিফা। তবুও খুশি মনে নব্বর কাছে গেলেন। বললেন, শ্রাবণের হবু বউটা সুন্দর কিন্তু। নব্য পাত্তা দিল না। নিজ মনে ফোন দেখতে লাগলো। আফিফা ওর থেকে ফোন কেড়ে নিয়ে বিরক্ত হয়ে বললেন, শুনছিস আমার কথা? নব্য বিরক্ত হলো। বলল, উনাকে নিয়ে শোনার ইচ্ছে আমার নেই। ফোন দেও। উনার হবু বউকে নিয়ে তো ঠিকই ঘুরছিস। নব্য ভ্রু কুঁচকে তাকালো। শুধল, মানে? আফিফা প্রফুল্ল হয়ে বলল, ধারা শ্রাবণের হবু বউ। ওদের বিয়ে ঠিক হয়ে আছে। আসিফা আপা আগে আমাকে ছবি দিয়েছিল। এখন দেখি ছবির থেকেও মেয়েটা ভারী মিষ্টি। ওকে দেখতে পেরে খুশি লাগছে আমার।
আফিফা যতটা খুশি নিয়ে কথাগুলো বললেন, ততটাই তীব্রতার সহিত ধারালো সূচ হয়ে নব্বর মনে কথাগুলো গেঁথে যাচ্ছে। ধারা শ্রাবণের হবু বউ। কই ধারা তো কখনো বলেনি। ফ্রেশ হয়ে বিছানায় বসল রাত্রি। বাংলাদেশে এখন মধ্যরাত। ওদের এখন দুপুর। নিজেকে একা লাগছে তার। মা বাবা কোনো এক বিয়েতে গিয়েছে। তাকেও যেতে বলা হয়েছিল, কিন্তু এদেশের কালচারের সাথে ও এখনো খাপ খাইয়ে নিতে পারেনি। স্টারি নাইট। হোয়াটসঅ্যাপে মেসেজটুকু দেখেই হাসল রাত্রি। রিপ্লাই করল, তুই জেগে আছিস স্বপন। হুমুম। কেন? তোমার জন্য। তোর ফ্লার্টিং স্কিল দিন দিন উন্নত হচ্ছে। কিপ ইট আপ। শীঘ্রই মেয়ে পটাতে মাহির হবি। ভালোবাসা বেড়েছে তোমার জন্য। তাই হয়তো উন্নত হচ্ছে। রাত্রি দীর্ঘশ্বাস ফেলল। যাকে চাইল, সে তাকে দেখল না। আর আরেকজন তাকে গুরুত্ব দিচ্ছে, কিন্তু তার প্রতি কোনো অনুভূতি আসছে না। কি করছো? নাথিং। মন খারাপ। ওহু। গুড নাইট। কাজ আছে এখন। ওকে। রাত্রি ফোন রেখে দিল। আর রিপ্লাই করল না। অহেতুক মানুষের ইমোশন বাড়িয়ে কাজ নেই ওর। তবে স্বপনের কথাবার্তা মেসেজে সম্পূর্ণ ভিন্ন। এটা হয় অবশ্য। কিছু মানুষ থাকা, যারা বাস্তবে অন্যরকম। আর সোশ্যাল মিডিয়ায় অন্যরকম। আগে ওর নাম শুনলে শরীর জ্বলে উঠত। এখন সম্পূর্ণ ভিন্ন। বরং ভালোই লাগে। বন্ধু হিসেবে একটু বিনোদন তো পায়। কালকে দেখা করবে ধারা। ঘুমু ঘুমু চোখেই মেসেজটা দেখল তারা। ফিরেই ঘুমিয়ে পড়েছিল সে। ঘুম কাচা হতেই টাইম দেখতে ফোন হাতে নিল। তখনই মেসেজটা চোখে পড়ল। রিপ্লাই করল, কাল বিকেলে বের হতে পারবো না। বাবা আসবেন। মাসখানেক পর আসছেন তিনি। বের হলে খারাপ দেখাবে। রিপ্লাই করে ফোন রাখতে যাবে তার আগেই মেসেজ সিন হলো। যেন তার অপেক্ষাই ছিল। রিপ্লাই আসলো, সকালে করবে। মর্নিং ওয়াক হবে। ভোরে হাঁটা ভালো তো। ধারা ভাবল। অতঃপর উত্তর দিল, কয়টায়? 6টায়। খানিক ভেবে আবার টাইপ করলো, আবহাওয়াটা তখন সুন্দর থাকে। বেশ। ঘুমাও এখন। হম। তবে ঘুম হলো না, নব্বর অহেতুক জেগে রইল। 6টার পূর্বেই ধারার বাসার সামনে এসে উপস্থিত হলো। পা টিপে টিপে আশপাশটা দেখে নিল ধারা। কাউকে দেখতে না পেয়ে দরজা খুলে বের হতে যাবে এমন সময় নীলা ডাকলেন, ধারা। ধারা শটান হয়ে দাঁড়ালো। এত সকালে কোথায় যাচ্ছ? এখন কি বলবে সে? কিছু ভেবে নীলার দিকে তাকালো। হেসে বলল, ঘুম জলদি ভেঙে গিয়েছে। ভাল লাগছে না। ভাবলাম একটু হেঁটে আসি। আচ্ছা, জলদি এসো। ধারা মাথা নেড়ে বেরিয়ে গেল। এক ছুটে বাসার বাইরে এসে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগলো। এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গিয়েছিল সে। কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো সে। সামনে তাকাতেই হঠাৎ নব্যকে দেখে চমকে আর্তনাদ করে উঠল। পরক্ষণেই বুকে ফু দিয়ে বলল, তুমি? নব্য পকেটে হাত গুজে বলল, আমার আসার কথা ছিল তো। ধারা বড় করে শ্বাস ফেলল। বলল, অহ, হ্যাঁ। এভাবে হাঁপাচ্ছিলে কেন? কে তাড়া করলো? তাড়া করেনি। মা দেখে ফেলেছিল। নব্য ধারার পানে কিছুক্ষণ তাকিয়ে হেসে ফেলল। ধারা গাল ফুলিয়ে শুধল, হাসছ যে? নব্য ধারার কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে বলল, ভাবছি। ধারা ভয় পাচ্ছে। কিসের? ধরা পড়ে যাওয়ার ভয়। মোটেও না। তাহলে চলো, তোমার মায়ের সাথে আলাপ করি। বলেই ওর হাত ধরে ভিতরে যেতে নিলেই ধারা ওকে টেনে ধরল। আতঙ্ক নিয়ে শুধল, পা, গল নাকি? হুমুম, তোমার প্রেমে। ধারা কিছুক্ষণ চোখ ছোট ছোট তাকালো। পরক্ষণেই হেসে ফেলল। নব্বর বাহু জড়িয়ে হাঁটতে শুরু করল। প্রশ্ন করল, একদম টাইমলি চলে এসেছো। হুমুম। নীরবতা রইল দুজনের মাঝে। হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই দূরে আসলো তারা। এদিকটায় আশেপাশে তেমন কোনো ভবন নেই। বেশ নিরিবিলি। ধারা থামল। সাথে নব্যও। নব্যর দিকে তাকিয়ে বলল, আর ইউ ওকে নব্য? নব্য চমকালো। ক্ষণিকের জন্য কিছু বলতে পারল না। ধারা ফের জানতে চাইল, নির্ঘুম রাত কেমন কাটল? তুমি? ভালোবাসি নব্য। সেটা কেবল বলার মাঝেই সীমাবদ্ধ নয় নিশ্চয়ই। যদি মানুষটাকে আমি বুঝতেই না পারি, তাহলে সেটা কেমন ভালোবাসা? তোমাকে আমি ভালোবাসি নব্য। সম্পূর্ণ না জানলেও, তোমাকে অনেকটা জানি। অত রাত অবধি তুমি জেগেছিলে। আমাদের কিন্তু রোজ পরিকল্পনা করে দেখা হয় না নব্য।
বের হওয়া আজকে 1 ঘন্টা আগে প্ল্যান করা হয়। হুট করেই যখন বললে কালকে দেখা করার কথা, তখনই বুঝেছি কিছু হয়েছে। আর এখানে আসার পর তোমাকে যখন দেখলাম, বুঝলাম অনেক আগেই চলে এসেছো। আর কিছু জানতে চাও? নব্য হেসে ফেলল। মাথা নেড়ে না বোঝালো। ধারা পুনরায় ওর হাত ধরে হাঁটতে শুরু করলো। আর প্রশ্ন করল না। এবার নব্য থামল। ধারা ওর দিকে তাকাতেই বলে বসল, আমার প্রচণ্ড অস্থির অনুভূত হচ্ছে ধারা। কেন যেন মনে হচ্ছে তোমাকে হারিয়ে ফেলব। শান্তি পাচ্ছি না ধারা। আমার কি করা উচিত? ধারা উত্তর দিল না। কেবল তাকিয়ে রইল নব্যর চোখের দিকে। নব্য ফের বলল, মনের মাঝে অস্বস্তি হচ্ছে ধারা। কেমন বুক ভার হয়ে আছে। লাগছে মনের ভার প্রচণ্ড বেড়ে গিয়েছে। এমন কেন হচ্ছে? ধারা এবারও উত্তর দিল না, উল্টে দুহাত বাড়িয়ে শুধল, আমায় শক্ত করে জড়িয়ে ধরবে নব্য। নব্য অপেক্ষা করেনি। জড়িয়ে ধরল শক্ত করে। বিচলিতভাবে নিজ মনে আওড়ালো, তোমায় প্রশ্ন করব না ধারা। কারণ আমি জানি, যদি এমন কিছু হতো, তুমি আমায় নিজেই জানাতে। আর হলেও আমি অপেক্ষা করব। আমার বিশ্বাস, তুমি কখনো আমায় ঠকাবে না। মুখে বলল, ভালোবাসি ধারা। ধারা হাসল কেবল। চলতে পথে আমাদের জীবনে অনেক রকমের বাধা আসবে। সেই বাধাগুলো একসাথে পার করার মতো মনোবল রাখতে পারলেই না বাকিটা পথ হাতে হাত রেখে সীমাহীন পথে এগিয়ে যেতে পারবে। কিন্তু সবাই কি তা পারে? মাঝে পথেই তারা হাঁপিয়ে উঠে। অতঃপর শুরু হয় অজুহাতের বন্যা। হা, তারাও কিন্তু মানুষ। বাড়ি ফিরেই চিন্তিত মুখে বসে রইলেন মারুফ। আসিফার সাথে কথা হয়েছে তার। তার ভাষ্যমতে শ্রাবণের জন্য বেশ বড় ঘরের এক সম্বন্ধ পেয়েছেন। এখন মারুফ যদি ধারাকে বিয়ে দিতে না চায়, তাহলে সেখানে সম্বন্ধ পাকা করবেন। এখন অন্তত আকদ করিয়ে রাখলেও চলবে। মেয়ে না হয় তাদের সাথেই থাকবে। পড়াশোনা শেষ হলে তারা অনুষ্ঠান করে উঠিয়ে আনবেন। মারুফ প্রথমে মানা করলেও একটু ভেবে দেখলেন, মেয়ে বড় হয়েছে। আকদ করিয়ে রাখাটা তার মেয়ের জন্যেও নিরাপদ। আর তাছাড়া মেয়ে তো এখনই বিদায় নিবে না। তাহলে অসুবিধে কোথায়? এসব ভেবেই বাড়ি ফিরেছেন তিনি। নয়তো কাজের সূত্রে এদিক ওদিক যেতেই তার বছর কেটে যায়। বাবা ডেকেছিলেন। ধারার আওয়াজ শুনে ভাবনা থেকে বের হলেন তিনি। মাথা নেড়ে বললেন, হ্যাঁ এসো। ধারাকে সোফায় বসতে বললেন। নীলা সকলের জন্য টুকটাক নাস্তা নিয়ে নিলেন। ততক্ষণে নিবিড় এসে ধারার পাশে বসে পড়ল। মারুফ গলা ঝাড়লেন। ধারাকে উদ্দেশ্য করে বললেন, ধারা। জি। ক্লাস কবে থেকে শুরু হবে আবার? সামনের মাসের কয়েকদিন যাবে। এরপর? অহ। পুনরায় বললেন, শুনো ধারা। মেয়েদের জীবন মানে তো বুঝি তাই না? তুমি বড় হয়েছ এখন। ভালো মন্দ বুঝতে শিখেছ। ফ্রেন্ডস হয়েছে অনেক তোমার। ছেলে বন্ধু আছে। এতে অবশ্য খারাপ কিছু নেই। তবে মানুষ তো কত কথাই বলে, তাই না? ধারা উত্তর দিল না। মারুফ ফের বললেন, আমি তোমায় অবিশ্বাস করি না ধারা। তবে আমার শত্রুও রয়েছে। কর্মক্ষেত্রে থাকবেই, স্বাভাবিক। তবে চাই না তার প্রভাব তোমাদের উপর পড়ুক। আমি তোমাদের যথেষ্ট স্বাধীনতা দিয়েছি। এমনকি নিবিড়ের আবদারও আমি মেনে নিয়েছি। এবার আমি তোমার কাছে কিছু চাইব। আমায় দিবে। আমি জানি দিবে, কারণ তুমি কখনো আমায় অবজ্ঞা করো না। জি। আমি তোমার বিয়ে ঠিক করেছি ধারা। আগামী শুক্রবার তোমার আকদ হবে। পরিবেশটা হঠাৎই শান্ত হয়ে গেল। কেউ টু শব্দ অবধি করল না। তবে নীলা চুপ রইলেন না। কিন্তু ওর পড়াশোনা। মারুফ তাকে সম্পূর্ণ বলতে দিলেন না। থামিয়ে বললেন, আমি বলেছি কেবল আকদ হবে। বিদায় না, ও আমার কাছেই থাকবে। পড়াশোনা শেষে ওকে তুলে নিয়ে যাবে। নীলা এর উপরে আর কিছু বলতে পারলেন না। তবে সাহস করে মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি রাজি ধারা? মারুফ বেশ গর্বের সাথে উত্তর দিলেন, আমার মেয়ে আমার সম্মান সর্বদা বজায় রেখেছে। ও অবশ্যই রাজি, তাই না? ধারা উত্তর দিতে পারল না। গলা দিয়ে যেন আওয়াজ বের হচ্ছে না। বুক প্রচণ্ড রকমের কাঁপছে তার। সে অনুভব করল সে তার বাবার বিশ্বাস অনেক আগেই ভেঙে ফেলেছে। যা জোড়া লাগানোর উপায় নেই। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে পারল না সে। এক হাতের নখ দিয়ে অন্য হাত দাবিয়ে ধরে আছে। কিভাবে বলবে সে রাজি না? তার মনে হচ্ছে সে জমে গিয়েছে। একদম বরফ হয়ে রয়েছে। তবে নিবিড় চুপ রইল না। বোনের পক্ষে বলল, ও রাজি না।
একজনকে ভালোবাসে ও। ধারাকে তোমার মতো পেয়েছ নিবিড়। ওর যথেষ্ট জ্ঞান আছে। আমি ওকে ভরসা করি। ভরসার ব্যাপার এখানে আসেই না। কারণ কাউকে পছন্দ করা নিশ্চয়ই অন্যায় নয়। নিজের রুমে যাও নিবিড়। তোমার সাথে কথা বলতে বিন্দুমাত্র ইচ্ছুক নই আমি। দুঃখিত, পারলাম না। মারুফ নিজের রাগ নিয়ন্ত্রণ করলেন। ফোঁস করে শ্বাস ফেলে বললেন, ধারা। ধারা নিরুত্তর। মারুফ শুধলেন, নিবিড় কি বলছে? উত্তর দিল না ধারা। মারুফ হেসে মেয়ের মাথায় হাত রেখে বললেন, আমি জানি তুমি তোমার প্রতি থাকা আমার বিশ্বাসের বেশ যত্ন নিয়েছ। তাই না? চোখ ছল ছল করছে ধারার। সে জানতো এমন একটা মুহূর্ত তার জীবনে আসবে। নিজেকে তৈরিও করে যাচ্ছিল তার জন্য। কিন্তু হঠাৎ এমন করে দিনটা চলে আসবে তার জানা ছিল না। নিবিড় রুক্ষ কণ্ঠে জবাব ছিল, ওকে ইমোশনাল ড্যামেজ দিচ্ছেন আপনি। আমি বুঝছি না, আপনি ওর থেকে জানতে চাচ্ছেন বলে তো আমার মনে হচ্ছে না। নয়তো প্রত্যেক কথার শেষে এভাবে আমার বিশ্বাস জুড়ে দিচ্ছেন কেন? বড্ড আদব হয়েছ নিবিড়। আমি ধারার সাথে কথা বলছি। আমিও আপুর হয়েই কথা বলছি। কেন? ও কথা বলতে জানে না। ও নিজের জন্য কথা বলতে জানে না। ধারা চোখ বুজে নিল। দীর্ঘশ্বাস ফেলল। মারুফ এবার বেশ রেগেই বললেন, ধারা। ধারা মৃদু কেঁপে উঠল। তবুও ঠোঁট ভিজিয়ে উত্তর দিল, আমি আপনার বিশ্বাস ভাঙ্গিনি বাবা। মারুফের মুখে হাসি ফুটল। ধারা এবার মুখ তুলে মারুফের দিকে তাকিয়ে বলল, আপনার মতামত নিয়ে আমি তার সাথে জীবনের বাকিটা পথ চলতে চাই। সঙ্গে সঙ্গে হাসি মিলিয়ে গেল তার। অস্পষ্ট স্বরে জানতে চাইলেন, তার। ধারা আর উত্তর দিল না। মারুফ অবাক বিস্ময় তাকিয়ে আছেন মেয়ের দিকে। হঠাৎই সামনের টি টেবিলে রাখা চায়ের কাপটা মেঝেতে ছুঁড়ে ফেললেন। কেঁপে উঠলেন নীলা এবং ধারা। তবে নিবিড় শান্ত। মারুফ হুঙ্কার দিয়ে উঠলেন, এই দিন দেখার জন্য তোমাদের মানুষ করেছি। ছেলে নিজ মর্জি মাফিক চলছে, মেয়েও চলছে। তাহলে আমাদের গুরুত্ব কি? তোমাদের জন্য দিনরাত খেটে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছি। আর তোমরা? প্রত্যেকেই চুপ। মারুফ কিছুক্ষণ থেমে বলল, তোমার সিদ্ধান্ত কি? ধারা চুপ রইল। মারুফ পুনরায় জিজ্ঞেস করলেন, তোমার সিদ্ধান্ত কি ধারা? আমার পছন্দ নাকি তোমার পছন্দ? পছন্দ নয়, ভালোবাসি। চড়িয়ে দাঁত ফেলে দেব। কার সামনে কি বলছো, খেয়াল আছে? ছি, এটা তোমার থেকে আশা করিনি। ছোট থেকে তোমায় স্বাধীনতা দিয়েছি, আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে। ধারা থেমে থেমে বলল, আমি বিশ্বাস ভাঙ্গিনি বাবা। আপনার দেয়া স্বাধীনতাকে আমি সম্মান করেছি। ভালোবাসা নিশ্চয়ই অন্যায় নয়। তুমি আমায় চাও, নাকি তাকে? ধারা চমকে তাকালো। শুধল, জি। একজনকে বেছে নেও। হয় আমি, নয় সে। ধারা বলার কিছু পেল না। নিবিড় প্রতিবাদ করে বলল, আপনি ওকে জোর করতে চাচ্ছেন। মারুফ শান্ত স্বরে বলল, আমাদের বাবা মেয়ের মধ্যে এসো না নিবিড়। আসতে বাধ্য করছেন আপনি। তোমার চাওয়া তোমায় দিয়েছি। এটা আমার আর ধারার ব্যাপার। আপু, কিছু বলবি না? ধারা ধীর কণ্ঠে বলল, চুপ কর নিবিড়। নিবিড় হতবাক হল। মারুফ এবার বললেন, ধারা, টিকার সামনে দুটো অপশন। হয় আমার পছন্দ মেনে নেও, নয়তো আমাদের ভুলে যাও। এরপর আমরা কেউ ভবিষ্যতে তোমার সাথে যোগাযোগ রাখতে চাইব না। নিবিড় তাচ্ছিল্য করে বলল, সেটা তোমাদের ব্যাপার। সেখানে আমাকে টেনো না। মারুফ নিজের রাগ নিয়ন্ত্রণ করলেন। ধারার দিকে তাকিয়ে বললেন, ধারা, আমি জানি তুমি আমাকেই বেছে নিবে। এসব আবেগ কয়েকদিন থাকবে, এরপর সব ঠিক হয়ে যাবে। আমরা আগদের আয়োজন করছি। বলেই উঠে দাঁড়ালেন। ধারার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। নিজেকে শক্ত করে বলল, হি লাভস মি। মারুফ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ধারা ফের বলল, অ্যান্ড আই লাভ হিম। আই কান্ট লুজ হিম। ওহ, তাহলে তুমি আমায় হারাতে পারবে? ধারা অশ্রুসিক্ত নয়নে মারুফের দিকে তাকালো। কাপা কাপা কণ্ঠে বলল, আমি তোমাদেরও হারাতে চাই না। মারুফ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ছেলে কি করে? ধারা বেশ সময় নিয়ে জবাব দিল, পড়াশোনা করছে। সেম এজ রিলেশনশিপ। ধারা চুপ রইল। মারুফ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, যার নিজের ভবিষ্যতেরই ঠিক নেই, সে আবার তোমার নিশ্চয়তা দিবে কি করে? আর আমি যাকে এনেছি, সে লাখে একটা। আমি সেরা কাউকে চাই না। আমি তাকে চাই, যে আমার মনে আছে।
তাহলে দরজা খোলা আছে তোমার জন্য। বলার সাথে সাথেই নিবিড় উঠে দাঁড়ালো। ধারাকে টেনে দাঁড় করিয়ে বলল, চল আপু। বলেই যেতে নিলে মারুফ হুঙ্কার দিয়ে বললেন, দেখো নীলা, দেখো কি অমানুষ জন্ম দিয়েছ, এভাবে ছেলেকে মানুষ করেছ। নিবিড় হেসে বলল, মা তো তাও জন্ম দিয়েছে। অমানুষ করতে হলেও তো একটু পরিশ্রম করতে হয়। সেটাও করেছে। বাবা হিসেবে আপনি কি করছেন? আমি কিচ্ছু করিনি। ওহ, রিয়েলি? করেছেন? তো কি করেছেন? টাকা খরচ, আর কিছু? তোমাদের জন্য যে খাটছি আমি, সারাদিন কাজের জন্য এদিক সেদিকে যাই, বাড়িতেও থাকি না, এসব কিছু নয়। আপনি সত্যিই আমাদের জন্য করেন। বলতে কি চাও? নিবিড় লম্বা শ্বাস ফেলল। বলল, আমরা সময় চেয়েছিলাম আপনাদের। এসব নয়। মারুফ উত্তর দিতে পারলেন না। তবে নীলা এবার বললেন, আমি তোদের সময় দেইনি নিবিড়। নিবিড় মায়ের দিকে তাকিয়ে সামান্য হেসে বলল, আপুকে তো দেওনি। ধারার বুক কেঁপে উঠল। নিবিড়ের চোখের দিকে তাকালো সে। সেই চোখে কেবল নিজেকে খুঁজে পেল সে। তৎক্ষণাৎ অনুভব করল, নিবিড় তাকে তার থেকেও বেশি ভালোবাসে। অনুভব করল, সে কোনো এফোর্ট দিচ্ছে না। বরং নিবিড় একাই তার হয়ে লড়াই করছে। একাই তার ভালোবাসাকে নিজের করে পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। হাত মুঠো করল সে। মারুফের চোখে চোখ রেখে বলল, বয়স 5 আমার। এর আগেকার সময়গুলো আমার খেয়ালে নেই। মায়ের সাথে আমার সম্পর্কগুলো স্বাভাবিক ছিল না বাবা। সেটা আপনিও টের পেতেন। রাতে একা ঘুমোতে ভয় পেতাম। মায়ের কাছে যেতে পারতাম না। কারণ তখন। থামল ধারা। নীলার দিকে তাকিয়ে বলল, তাকে ভয় পেতাম। সে রেগে থাকতো আমার উপর। আপনার কাছে যখন আবদার করতাম তখন আপনি কাজের বাহানায় এদিক সেদিকে থাকতেন। আসতে পারবেন না বলতেন। এরপর সময় যেতে লাগলো। আমার কাছে আপনি বা মা কেউ ছিলেন না। একটা বাচ্চা মেয়ে তখন একাকিত্ব কি, সেটা উপলব্ধি করতে শিখতে শুরু করলো। সে হাসতো না, কথা বলতো না। কেবল স্বপ্নে দেখতো সে তার মা এবং বাবার সাথে বেশ খুশি আছে। তবে ঘুম থেকে উঠলে সে দেখতো তার সাথে কেউ নেই। হাসল ধারা। নাক টেনে পুনরায় বলল, এরপর প্রায় 1.5 বছর কেটে গেল। হুট করে মা তার নিজের বাড়ি চলে গেল। তখন আমি একা বাড়িতে। সকালে বুয়া এসে রান্না করে যেত। আমি বিকেল অবধি তা নিয়েই চলতাম। কিন্তু রাতে খাবার নষ্ট হয়ে যেত। মাঝে মাঝে আপনি এসে দেখতেন খাবার নষ্ট, তখন না খেয়ে ঘুমিয়ে পড়তেন। আর আমিও। একদিন কি হলো বলুন তো? ভুল করে খাবারের বাটিটা ফেলে দিয়েছিলাম। সারাদিন একটা দানাও পড়েনি পেটে। ক্ষুধায় পেট জ্বালা করছিল। আপনি কাজ শেষে আসলেন। আমার দিকে তাকালেনও না। ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়লেন। আমি সেদিন বুঝেছিলাম, হয়তো আমার মধ্যে আসলেই খারাপ কিছু রয়েছে। নয়তো কেউ আমায় একটু ভালোবাসে না কেন? স্কুল শেষে সবাই ছুটে নিজের মা বা বাবাকে গিয়ে জড়িয়ে ধরত। আমি এক নজর তাদের দেখে চুপচাপ স্কুল বাসে গিয়ে বসতাম। কারণ, আমার জন্য কেউ ছিল না। বয়স যখন 7 তখন মা ফিরে আসলো। কোলে ছোট্ট একটা ফুটফুটে বাবু। খুশি হয়ে বাবুকে ছুতে গিয়েছিলাম, তখনই নানু, মা ভীষণ রেগে গিয়েছিল। ভয়ে বিছানার নিচে গিয়ে বসেছিলাম। আপনি দেখেছিলেন, কিন্তু আপনি আসেননি। সারাদিনেও আমার খোঁজ নেনানি বাবা। আমি ভীষণ কেঁদেছিলাম সেই দিন। নিবিড় শুনছে কেবল। কারণ সে কখনো এসব শুনেনি ধারার কাছে। কেবল নিজে যতটা দেখেছে তাই দিয়েই বুঝেছে অল্প স্বল্প। ধারা পুনরায় হেসে বলল, এরপর আমি সেই ছোট্ট বাবুকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। মাঝে মাঝে ওর কাছে কেউ না থাকলে বা সবাই ঘুমিয়ে পড়লে আমি ওকে ছুঁয়ে দৌড় দিতাম। পাছে কেউ যদি দেখে ফেলে। একদিন বাবুটা ভীষণ কান্না করছিল। মা সামলাতে পারছিলেন না। এক পর্যায়ে মা ক্লান্ত হয়ে ওকে বিছানায় রেখেই রান্নাঘরে চলে গেলেন। আমি চুপি চুপি গেলাম। বাবুটাকে আলগোছে কোলে তুলে নিলাম। আর সে তৎক্ষণাৎ চুপ হয়ে গেল। আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। যেন ঘোর ভরা দৃষ্টিতে আমায় দেখছে। আমি হেসে ফেললাম। তখনই মা এসে পড়ল। ভয়ে চুপ সে গিয়েছিলাম। কিন্তু মা কিছু বলেনি সেদিন। বাবুটাকে আমার কোলে সুন্দর করে শুইয়ে দিলেন। সেদিন প্রথম মা আমাকে শান্ত স্বরে বলেছিলেন, এটা তোমার ছোট্ট ভাই। আমি শুধেছিলাম, নাম কি ওর? মা বলেছিলেন, তুমি দেও। আমি পুরো সপ্তাহ জুড়ে নাম ভেবেছিলাম।
একজনের মুখে নিবিড় শব্দটুকু শুনে মাকে এসে বলেছিলাম, নিবিড় ডাকি ওকে। এরপর আমার সঙ্গী হলো। ওর সাথে আমার বড় হওয়া শুরু হলো। আমায় যত্ন নেয়ার মানুষ পেলাম। নিবিড় দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি মাকে পেয়েছিলাম। বার্ট কখনো আপনায় পাইনি। টাকাই সব সময় গুরুত্বপূর্ণ হয় না। আমরা সময় চেয়েছিলাম কেবল। মারুফ চুপ রইলেন। বললেন, আমি তোমাদের জন্যই সব করেছি। আর আমি চাই ধারা ভালো থাকুক। তাই এই সম্বন্ধে রাজি হয়েছি। ছেলে সম্পর্কে আমি নিজ থেকে খোঁজ নিয়েছি। ছেলের ইনকাম ভালো। কোনো বাজে অভ্যাস নেই। ধারা, আমি তোমায় বলছি, তুমি ঠকবে না। নিবিড়ের এবার প্রচণ্ড রাগ হলো। রেগে টেবিলটা বেশ জোরে লাথি দিল। চিৎকার করে শুধল, আপনি আদৌ মানুষ তো? মারুফ এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করলেন না। দ্বিগুণ চেঁচিয়ে বললেন, ভদ্রভাবে কথা বলো নিবিড়। ধারা নিবিড়কে শান্ত করতে বলল, নিবিড় প্লিজ থামো। আমি কথা বলছি তো। আপু, এনার সাথে কথা বলে লাভ আছে? এনার কাছে কোনো মূল্যই নেই এসবের। নয়তো ইনি তো নিজের ওয়াইফের সাথেই কখনো ভালোভাবে কথা বলে না। ছেলে মেয়েকে কি বুঝবে? নিবিড়। মারুফ রেগে নিবিড়কে চর দিতে এলেই ধারা নিবিড়ের সামনে দাঁড়িয়ে পড়ল। ফলস্বরূপ চর গিয়ে পড়ল ধারার গালে। মুহূর্তেই গাল জ্বলতে শুরু করল তার। এমন হওয়ায় প্রত্যেকেই চমকে উঠল। নিবিড় স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্ত সময় না নিয়ে মারুফের কপাল চেপে ধরল সে। রেগে শুধল, সাহস হলো কি করে ওর গায়ে হাত তোলার। মারুফ চমকে উঠলেন। আমি তোমাদের বাবা নিবিড়। বাবা? বাবার কোন দায়িত্বটা পালন করেছেন? কেবল নিজের স্বার্থ অনুযায়ী ইউজ করছেন আমাদের। অহিকে মেনে নেয়ার কারণ ওর মা বাবার ইনকাম ভালো। আর আপুর জন্য ছেলে দেখেছেন, যার ইনকাম ভালো। আপনার কাছে ভালো থাকার মানে কেবল টাকা। গো টু দি হেল উইথ ইউর মানি। ধারা টেনে নিবিড়কে তার বাবার কাছ থেকে ছাড়ালো। ধমকে বলল, অনেক হয়েছে নিবিড়। কি শুরু করলি তুই? বড়দের সাথে এভাবে কথা বলতে হয়। সেলফিশ মানুষদের সাথে এভাবেই বলতে হয়। নিবিড়। মারুফ এবার রেগে বললেন, এখন ধমকাচ্ছ কেন ওকে? বানিয়ে নিয়েছ ওকে নিজের মতোই। ধারা তাকালো মারুফের পানে। মারুফের সর্বাঙ্গ যেন জ্বলে যাচ্ছে। নিজের স্বার্থের জন্য আমার ছেলেকে এভাবে ব্রেইন ওয়াশ করে নিয়েছ, যে ও ওর বাবার সাথে এভাবে কথা বলতে শুরু করেছে। বাবা আমি। আমার এক ছেলেকে খুন করে তোমার শান্তি হয়নি, যে অন্য ছেলেকেও কেড়ে নিলে আমার থেকে? ধারা প্রতিক্রিয়া দিতে ভুলে গেল। অস্পষ্ট স্বরে বলল, জি। নীলা তড়িঘড়ি মারুফের সামনে এসে দাঁড়ালেন। বাধা দিয়ে বললেন, কি যা তা বলছেন? চুপ করুন। মারুফ রেগে বললেন, যা তা? যা তা বলছি। তোমার আর ওর সম্পর্ক কেন স্বাভাবিক নয় সেটাও তো ওর জানা উচিত, তাই না? আমাদের সন্তান তো ওর কারণেই দুনিয়া ছেড়েছিল। ওর কারণে সে আজ আমাদের মাঝে নেই। এখনো নিবিড়কে আমাদের থেকে দূর করিয়ে দিয়েছে। দেখতে পারছো না? আমি? হ্যাঁ তুমি। নিবিড় তেজ দেখিয়ে বলল, এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? মাথা গিয়েছে আপনার? মারুফ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, যার হয়ে এত কথা বলছো সে তোমার সৎ বোন। জন্মের সময় নিজের মাকে খেয়েছে। আর জন্মের পর আমার আর নীলার প্রথম সন্তানকে। এই কারণে তুমি যখন তোমার মায়ের গর্ভে এলে তখন তোমার মা তোমাকে নিয়ে নিজের বাড়ি চলে গিয়েছিল। কারণ তোমার মায়ের মতে ধারা থাকলে তোমারও ক্ষতি হয়ে যাবে, যেভাবে তোমার নিজের ভাইয়ের হয়েছিল। নীলা এবার রেগে বললেন, আল্লাহর দোহাই লাগে চুপ করুন। চুপ করুন। আপনি নিজের মধ্যে নেই। প্লিজ চুপ করুন। ধারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মারুফ যে সত্য বলছেন তাতে সন্দেহ নেই। কারণ এই স্বল্প সংলাপই সব মিলিয়ে দিয়েছে। নিবিড় নিজের হাত মুঠো করে বলল, আপনি এতটা জঘন্য মনের মানুষ, জানা ছিল না আমার। হাহ। অবিশ্বাস করছো? মায়ের কাছে তো এতবার জানতে চাইলে সে কেন ধারার সাথে এরকম করে? উত্তর পাওনি। নিবিড় কিছু বলতে নিলেই ধারা বাধা দিয়ে বলল, নিবিড়, নিজের রুমে যা। আবু। রুমে যা। তুই উনার কথা। তুই এখন এখান থেকে না গেলে আইসোয়ার আমি আর কখনো তোর মুখও দেখতে চাইব না। নিবিড় থমকে গেল। মারুফ হঠাৎই শান্ত হয়ে গেলেন। তার খেয়ালে আসলো তিনি কত বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। রাগ এমনই এক জিনিস, যা মানুষকে ধ্বংস করে দিতেও পারে। তবে রাগের সময় বিপরীত মানুষটা চায় তার অপরপক্ষের মানুষকে কষ্ট দিতে।
সেটা তিক্ত সত্য বলে হোক বা বানোয়াট মিথ্যে। আর এই মুহূর্তে মারুফ তিক্ত সত্যগুলো প্রকাশ করে ফেলেছেন, যা এত বছর যাবৎ তিনি নীলাকে প্রকাশ করতে নিষেধ করে আসছিলেন। নিবিড় কান্না চেপে রাগ ভরা কণ্ঠে জবাব দিল, সব সময় কেন অন্যের জন্য কথা বলিস তুই? কেন নিজের জন্য একটু কথা বলতে পারিস না? নিজের জন্য স্ট্যান্ড নিলে কি ক্ষতি হয় তোর? আমার জন্য, পরিবারের জন্য তুই আওয়াজ তুলতে পারিস। নিজের কথা এলেই কেন এভাবে চুপসে যাস? আর কেউ তোর স্ট্যান্ড হতে চাইলে, তাকে কেন চুপ করিয়ে দিস? একটু থেমে দুহাত মুঠো করে বলল, বাবার বলা সৎ কথাটা জানতে পেরে পর করে দিলি। ধারা চোখ খিচে বন্ধ করে নিল। নিবিড় আর এক মুহূর্ত দাঁড়ালো না। দ্রুত পা ফেলে ছাদের দিকে গেল। মারুফ নিজেও দাঁড়ালেন না। নিজের রুমে গেলেন তিনি। নীলা এক পলক ধারার দিকে তাকালেন। ওর দিকে এগিয়ে গিয়েও পিছিয়ে গেলেন তিনি। থাকলেন না তিনিও। ধারা আশপাশে চোখ বুলালো। না, কেউ নেই তার পাশে। বুকে ব্যথা করছে তার। দাঁড়ালো না সে। বেরিয়ে গেল বাড়ির বাইরে। এলোমেলো পায়ে হাঁটছে সে। বেশ অনেকক্ষণ হাঁটার পর ভার্সিটির পিছনের রাস্তায় এসে দাঁড়ালো সে। সন্ধে নেমেছে অনেকক্ষণ। বুকের বাম পাশে চেপে ধরে রাস্তায় বসে পড়ল ধারা। কান্না আসছে না তার। শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে। ভীষণ জোরে চিৎকার করে উঠল সে। তার খুব কষ্ট হচ্ছে। আশ্চর্য, কাঁদতে পারছে না সে। বাইকের লাইটের আলো চোখে পড়তেই চোখ বন্ধ করে নিল ধারা। অশ্রু গড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। আলো নিভল, তবুও চোখ খুলল না সে। তবে টের পেল কেউ এগিয়ে এসেছে তার নিকট। হাঁটু গেড়ে বসেছে তার সামনে। ধারা। নব্বর কণ্ঠে মোহনীয় সেই ডাক শুনে চোখ মেলে তাকালো ধারা। মুহূর্তেই আশপাশটা থমকে গেল তার। এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চোখের দিকে। নব্য আলতো করে ওর গালে হাত রেখে শুধল, কষ্ট হচ্ছে ধারা। ধারা মাথা নাড়ল। নব্য শক্ত করে ওর মাথাটা নিজের বুকে চেপে ধরল। বলল, আমি আছি ধারা। তোমার পাশে। ধারা চোখ বুজে নিল। খানিক বাদেই ফুফিয়ে কাঁদতে শুরু করল। আস্তে আস্তে তার কান্নার শব্দ যেন বাড়ছেই। ধারা দুহাতে আঁকড়ে ধরল নব্যকে। থামল না। মন প্রাণ উজাড় করে কাঁদছে সে। তার যে বুকে যন্ত্রণা হচ্ছে। ভীষণ যন্ত্রণা। ধারাকে ছাদ থেকেই বেরিয়ে যেতে দেখে নিয়েছিল নিবিড়। তৎক্ষণাৎ নব্যকে ফোন করেছিল। কিন্তু তখন নব্য অনলাইন ছিল না। ওর নাম্বার কখনো নেওয়াও হয়নি। তাই ফোন করলো রাত্রিকে। হাই ছোট ভাই। হঠাৎ আমাকে মনে পড়ল যে, ভাইয়াকে একটু কল দিয়ে বলবে আপুকে সামলাতে। রাত্রি নড়েচড়ে বসল। শুধল, মানে? নিবিড় শুরু থেকে সবটা বলল। খানিকটা থেমে বলল, আমাকে ছাড়া আপুকে কেউ যদি সামলাতে পারে সেটা নব্য ভাইয়া আর তুমি। তাই নব্য ভাইয়ার পরেই তোমাকে দিলাম। খেয়াল রেখো। বলেই রেখে দিল। সে নিজেই যেতে পারত, কিন্তু এই মুহূর্তে সে নিজেকেই সামলাতে পারছে না। এলোমেলো হাতে অহিকে কল দিল। রিসিভ হতেই বলল, দেখা করতে পারবে ওহি। ওহি সঙ্গে সঙ্গে উত্তর দিল না। থেমে বলল, এসো। বলেই কল কেটে দিল। দীর্ঘশ্বাস ফেলল। বুঝল নিবিড় ঠিক নেই। অতঃপর সে সুযোগ পেল। বিচ্ছেদ ঘটানোর সুবর্ণ সুযোগ। রাত্রির মাধ্যমেই সবাই খবর পেয়েছে। অতঃপর তাদের আনন্দ সমাবেশে আগমন। ধারার কান্না থেমেছে অনেকক্ষণ। এখন কেবল চুপ করে বসে আছে। নীরবতা ভেঙে উচ্ছ্বাস শুধল, এভাবে বেরিয়ে ঠিক করিসনি। তুই আগে কখনো সন্ধ্যার পর একা বের হয়েছিস? আইদ ওকে থামিয়ে বলল, সব শুনেছিস তো। এখন এসব নিয়ে কথা বলে লাভ আছে। উৎসাহ চুপ করে গেল। স্নিগ্ধ ধারাকে ভরসা দিয়ে বলল, চিন্তা করিস না ধারা। সব ঠিক হয়ে যাবে। ধারা শুনল না। তার মাথায় তখনও সেই ঘটনাগুলো ঘুরপাক খাচ্ছে। একটু একটু করে যখন নিজের জন্য লড়ার শক্তি জমালো, সেই মুহূর্তে এক ঝড়ো হাওয়ায় সব নড়বড়ে হয়ে গিয়েছে তার। সে এখন জবাব দেওয়ার সাহসটুকুও পাচ্ছে না। নব্য আলতো করে ধারার হাত নিজের মুঠোয় নিল। মিহিস্বরে বলল, ধারা, আমি আছি তো। ধারা তাকালো নব্যর পানে। চোখে চোখ রেখে হঠাৎই বলল, লেটস ব্রেক আপ নব্য। উপস্থিত প্রত্যেকেই চমকে উঠল। নীরবতা ছেয়ে গেল তাদের মাঝে। উৎসাহ হাসার চেষ্টা করে বলল, এই মুহূর্তে মজা করিস না ধারা। এটা মজা করার সময় নয়। ধারা একইভাবে তাকিয়ে রইল নব্যর দিকে। নব্য তার হাত ছাড়েনি। উল্টো আরো শক্ত করে তার হাত ধরল।
উৎসা পুনরায় বলল, ধারা, বি সিরিয়াস। এমন মজা আমরা সহ্য করব না। ধারা এবার উৎসার দিকে তাকালো। ভাঙ্গা স্বরে বলল, আমি মজা করছি না। স্নিগ্ধ দ্বিমত করে বলল, এটা কেমন সলিউশন তোর? হঠাৎ ব্রেকআপের প্রসঙ্গ কেন আসছে? ধারা নিচের দিকে তাকিয়ে বলল, আমি ওদের বিপক্ষে লড়তে পারছি না। আমি সাহস পাচ্ছি না। আমার ক্লান্ত লাগছে। আমার দম বন্ধ লাগছে। আমি কিচ্ছু মেলাতে পারছি না, কিচ্ছু না। অতঃপর নব্বর দিকে তাকিয়ে বলল, আমি আমার ভালোবাসার জন্য লড়তে পারবো না নব্য। মশারি। দৃষ্টি বিনিময় হলো তাদের মাঝে। কেউ কিছু বলল না। হঠাৎই উৎসারেগে বলল, আর ইউ আউট অফ ইউর মাইন্ড ধারা? তুই এখনই হার মেনে নিচ্ছিস। অথচ এখনো তেমন কিছুই হলো না। আর এখনই তুই নব্বর হাত ছেড়ে দিচ্ছিস। সিরিয়াসলি? তাহলে ওর হাত ধরতে গিয়েছিলি কেন? তখনই মানা করে দিতি। মানা করেছিলাম আমি। মেনেও তুই নিয়েছিলি। কেউ তোকে ফোর্স করেনি। কেউ তোকে ঠেলে দেয়নি। বরং আমরা সবাই তোর ডিসিশনকে সম্মান করেছিলাম। তাহলে এখন এসে এসব কি করে বলছিস? শেষের কথাগুলো বেশ জোরে বলল উৎসা। ধারা চোখ বন্ধ করে নিল। সহ্য হচ্ছে না তার কথাগুলো। অথচ এগুলো সত্য। উৎসা হঠাৎই অর্ধ গ্লাস ভর্তি জল ধারার মুখে ছুঁড়ে মারল। এমন কাণ্ডে প্রত্যেকেই চমকে উঠল আরেক দফা। হতভম্ব হয়ে রইল সকলে। নব্য রেগে উঠে দাঁড়ালো। শুধল, মাথা গেছে তোর? কি যা তা কাণ্ড করছিস? উৎসা দ্বিগুণ ক্ষেপে জবাব দিল, ওর ঘুম ভাঙাচ্ছি। ঘুমের ঘোরে যা তা বলছে। রিলেশনে যাওয়ার আগে মাথায় ছিল না। নব্য কিছু বলার পূর্বেই ধারা উঠে দাঁড়ালো। কষ্ট, রাগ, দ্বিধামিশ্রিত অনুভূতি নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যাওয়ার আগে যখন তোদের প্রত্যেককে বলেছিলাম আমি পারবো না কখনো ফাইট করতে, তখন তো তোরাই বলেছিলি পারবো। তোরা ডাইরেক্টলি কিছু বলিস নাই, বরং ইনডাইরেক্টলি আমার ব্রেইন ওয়াশ করেছিস। আর কিছু নয়। আমি শুরু থেকেই এই সম্পর্কে অবগত ছিলাম। কারণ আমি নিজেকে জানতাম। নিজের স্বভাব জানতাম। তোরা বুঝিয়েছিলি আমায়। বুঝিয়েছিলি ওকে হারানো উচিত নয়। আমিও লোভে পড়ে গিয়েছিলাম। হারাতে চাইনি ওকে। তাই স্বীকার করেছিলাম যে আমি ভালোবাসি ওকে। এখন এখন আমি সাহস পাচ্ছি না। আমার নিজেকে নিজেরই বজ লাগছে। আমার নিজেকে অসহ্য লাগছে। আমি কিছু বলতেও পারছি না। দম বন্ধ লাগছে আমার। তোর কি মনে হয়? আমার খুব ভালো লাগছে বিচ্ছেদ চাইতে। আমার শ্বাস আটকে আসছে উৎসা। আমার বুকে ভীষণ যন্ত্রণা হচ্ছে। আমার কেমন লাগছে যেন। খুব কষ্ট হচ্ছে। বলেই বসে পড়ল। দুহাতে মুখ চেপে কেঁদে উঠল সে। সে কি করে বোঝাবে তার মনের মাঝে কি যাচ্ছে? উৎসার চোখ ছলছল করছে। বন্ধুমহলে এই প্রেম নামক জিনিসটা কখনো না আসুক। এটা একই সাথে যেমন সুখকর অনুভূতি দেয়, তেমনি পুরো মহলকে ভেঙে গুড়িয়ে ফেলে। নব্য হাঁটুতে ভর দিয়ে ধারার সামনে বসল। এক হাতে ধারার এক হাত ধরল। অন্য হাত ধারার গালে আলতো করে হাত রাখল। ধারা তাকাতেই ওর চোখে চোখ রেখে মলিন হেসে বলল, আমি বলেছি তো, আমি আছি। সব সময় তোমার পাশে থাকব। তোমার এই সিদ্ধান্ততেও। ধারার কান্না থেমে গিয়েছি। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নব্যর চোখে। নব্য ফের বলল, আমি তোমায় কষ্ট দিব না কখনো। বলেছিলাম না। আমাকে ছেড়ে যদি তুমি ভালো থাকতে পারো, আমি তাতে রাজি আছি ধারা। আমি বিচ্ছেদে রাজি আছি। ধারা কথা বলল না। নব্য নিজেই হেসে বলল, তবে আমাদের বন্ধুত্বটা থাকবে। যতই হোক, বন্ধুত্বই তো আমাদের নবধারার সূচনা ছিল। তাকে ছেড়ে দিতে বলো না প্লিজ। ওটা থাকুক। সাথে বিচ্ছেদ বিরহ থাকুক। সব সময় সব পেতে হয় না। কিছু জিনিস অপূর্ণ থাকলেই ভালো লাগে। শেষের কথাগুলো বেশ থেমে থেমে বলল নব্য। গলা ধরে আসছে তার। টের পাচ্ছে তা ধারা। তার চোখ দেখে তার কষ্ট অনুভব করতে পারছে। ধারা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। নব্য আর কিছু না বলেই উঠে দাঁড়ালো। বেশ করে হেসে সবাইকে বলল, চল মাঠে যাই। বোর লাগছে এখানে। বলে এক মুহূর্তও দাঁড়ালো না। বেরিয়ে গেল। ওর পিছু পিছু আইদ আর স্নিগ্ধও গেল। ধারা সেভাবেই বসে রইল। উৎসা কষ্ট চেপে তেজ ভরা গলায় বলল, গতবার তুই সঠিক ছিলি বলে আমি তোর পাশে দাঁড়িয়েছিলাম ধারা। কিন্তু আজ আজ তুই ভুল, একদম ভুল। তোর থেকে এটা আশা করিনি আমি। একটুও না।
বলেই বেরিয়ে গেল সেও। ধারার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। শ্বাস আটকে আটকে আসতে শুরু করল তার। ফুফিয়ে কেঁদে উঠল পুনরায়। নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে তার। উন্মাদের মতো যখন কান্না থামাতে চাইছিল, তখনই রাত্রির কথা মাথায় এলো তার। ফোন করল তাকে। সঙ্গে সঙ্গেই রিসিভ করল রাত্রি। কান্নার জন্য কথা বলতে পারছে না ধারা। রাত্রি ওকে সময় দিল। শান্ত স্বরে বলল, ইচ্ছে মতো কান্না কর। হালকা লাগবে নিজেকে। লাগবে না। আমি নব্বকে। আমি জানি। ধারা অবাক হলো। রাত্রি হেসে বলল, স্নিগ্ধ আপডেট দিচ্ছিল সব কিছুর। ধারার কান্নার গতি কিছুটা কমল। রাত্রি এবার জানতে চাইল, নব্বকে ছাড়া ভালো থাকবি তুই? সত্যি করে বলবি? ধারা তাকালো ফোনের স্ক্রিনে। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকে ডানে বামে মাথা নাড়ল। রাত্রি হেসে ফেলল তাই দেখে। ধারা কান্নারত অবস্থায় পুনরায় বলল, আমি পারিনি তোর কথা রাখতে। আমি কষ্ট দিয়ে ফেলেছি নব্বকে। আমি পারিনি। রাত্রি উত্তর দিল না। ধারা নিজেই বলল, আমি জানতাম আমি এমনই করব। আমি খুব খারাপ। আমি নিজের জন্য লড়তে পারছি না। নিজের ভালোবাসার জন্য স্ট্যান্ড নিতে পারছি না। আমি জঘন্য। খানিকটা থেমে আবার বলল, তুই বলেছিলি না তোর মাঝে অন্য এক সত্তা আছে, যাকে তুই চিনিস না? আমার মাঝেও আছে জানিস। যেই সত্তা কেবল অন্যের জন্য প্রতিবাদী হয়ে ওঠে, অন্যের জন্য স্ট্যান্ড নেয়। নিজের জন্য কিচ্ছু পারে না। কিচ্ছু না। তাহলে সেই সত্তাকে অন্যের জন্যেই স্ট্যান্ড নিতে দেয়। ধারা বুঝল না। অবুঝ দৃষ্টিতে তাকিয়ে রইল। রাত্রি সামান্য হেসে বলল, তুই তোর জন্য বা তোর ভালোবাসার জন্য স্ট্যান্ড নিস না। নব্বর জন্য নে। ওর ভালোবাসার জন্য নে। তোর সত্তা তো অন্যের জন্যেই জাগ্রত হয়। তাহলে নব্বর জন্য তাকে জাগ্রত কর। ধারা উত্তর দিতে পারল না। রাত্রি পুনরায় বলল, নিজের মনের কথা শুনে মরলেও ভালো। তাই তাকে শুন ধারা। আজ বাদে কালকে সবাই সব ভুলে যাবে, যখন দেখবে তুই সাধারণ জীবনযাপন করছিস। কিন্তু এখন তুই মন ব্যতীত মস্তিষ্ককে প্রায়োরিটি দিলে সারা জীবন আফসোস করবি। সাথে তোর সাথের মানুষগুলোও ভালো থাকবে না। একটু থেমে আবার বলল, যদি আমার ওই সত্তা পুনরায় জাগ্রত হতো, তাহলে তোকে দোষ দিতাম। এত শান্তভাবে কথা বলতে পারতাম না। কিন্তু আমি টের পাচ্ছি তোর দিকটা। তাই তোকেই বলছি, মনের কথা শুন। নিজের জন্য স্ট্যান্ড না নিতে পারলেও নব্বর জন্য নে। শেষ অবধি চেষ্টা কর ধারা। আমি জানি তুই পারবি। অবশ্যই পারবি। আমি বিচ্ছেদ চাই নিবিড়। চমকে তাকালো নিবিড়। ওহি নির্লিপ্ততা। মানে? মানে? কিসের মানে? না বোঝার মতো কিছু কি বলেছি? নিবিড় বলার কিছু পেল না। কেবল জানতে চাইল, হঠাৎ? হঠাৎ নয়। আরো আগে ভেবে রাখা। আর পরিবার। তুমি ছেলে মানুষ, তোমার সমস্যা হবে না। আমার ফ্যামিলি রাজি এতে। অহ। কারণ জানতে চাইবে না। নিবিড় চুপ রইল। ওহিই বলল, তোমার লাইফে আমার গুরুত্ব খুবই কম নিবিড়। ক্যারিয়ারের নাম করে তুমি সব সময় আমায় হেলায় রেখেছ। আমার সাথে কথা বলার মতো সময়ও তোমার হয় না। অথচ আজ তুমি যখন ভালো নেই, তখন তোমার আমার কথা মনে পড়ল। বুঝলে কিছু? নিবিড় চুপ রইল এবারেও। ওহি দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনো তোমার কাছে বলার মতো কিছুই নেই। যাই হোক, ভালো থেকো। বলেই বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো ওহি। এগিয়ে যেতেই নিবিড় শুধল, যদি আমি সব শুধরে নেই, তাহলে থাকবে ওহি। ওহি ফিরে তাকালো। নিবিড় ওর দিকে তাকিয়ে জানতে চাইল, যদি তোমার বলা অভিযোগগুলো শুধরাতে চাই, তাহলে সুযোগ দেবে? ওহি আটকালো। শক্ত কণ্ঠে জবাব দিল, না। কারণ? ওহি বেশ সময় নিয়ে বলল, ভেবেছিলাম বিশ্বাস ভালোবাসায় পরিণত হবে। কিন্তু আমি ভুল ছিলাম। তা ভালোবাসায় রূপ নেয়নি। বরং এসেছে তিক্ততা আর বিষাদ। তোমার আচরণের জন্য তুমি আমার মনে বিষিয়ে গিয়েছ। আমি এসব আর নিতে পারছি না। আমি তোমাকে আর চাইছি না। আমার মুক্তি চাই। নিবিড় থমকে রইল। ওহি পুনরায় বলল, তুমি অনেক ভালো মেয়ে পেয়ে যাবে নিবিড়। প্লিজ এসব নিয়ে ঝামেলা করো না। তোমাকে আমি আমার আশেপাশেও দেখতে চাইছি না। আমি জানি তুমি আমার অনেক উপকার করেছ। তবুও, মনের ব্যাপার। বুঝো তো। বাসায় পৌঁছে দেব। প্রয়োজন নেই। যেতে পারবো। নিজের খেয়াল রেখো। নিবিড় হাসল কেবল। যেতে যেতে ওহি পুনরায় পিছে তাকিয়ে বলল, আমাদের আর কখনো দেখা হবে না নিবিড়।
চলতি পথেও না। ব্যাপারটা ভীষণ সুন্দর হতে যাচ্ছে বলেই হাঁটা শুরু করলো। সঙ্গে সঙ্গে চোখ থেকে জল গড়িয়ে পড়ল তার। গলার মাফলারটা আরো ভালোভাবে জড়িয়ে নিল সে। জীবনের সবচেয়ে কঠিন কাজটা আজ করেছে। এছাড়া অন্য কোনো উপায় যে ছিল না তার। দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে নব্য। ওর পিছে আইদ, স্নিগ্ধ আর উৎসাহ। কারোর মুখে কোনো কথা নেই। নব্য আনমনে আকাশের পানে তাকিয়ে রয়েছে। শুনেছি মন খারাপের সময় আকাশের সাথে দুঃখ প্রকাশ করলে তা কমে যায়। হয়তো তারই চেষ্টা করছে সে। ধীর পায়ে সেখানে প্রবেশ করল ধারা। ওকে দেখেই মুখ ঘুরিয়ে নিল উৎসাহ। ধারা দীর্ঘশ্বাস ফেলল। তবুও নব্যর দিকে তাকিয়ে আলতো স্বরে ডাকল, নব্য। নব্য তাকালো। সঙ্গে সঙ্গে উপহার দিল সেই স্নিগ্ধ হাসি। অন্য সময় হলে তা দেখে মুগ্ধ হতো ধারা। তবে আজ কষ্ট হচ্ছে তার। নব্য সেভাবেই বলল, আকাশ দেখো ধারা, কি সুন্দর দেখাচ্ছে। ধারা গাল ফুলিয়ে রইল। হঠাৎই রেগে বলল, এসব কি ধরনের ব্যবহার? নব্য বুঝল না। ধারা পুনরায় বলল, আমি ছেড়ে দিতে বলেছি বলে তুমি ছেড়ে দিবে? এ কেমন ভালোবাসা? কানের নিচে দুটো দিয়ে বলতে পারোনি যে, ইউ আর মাইন? বলতে পারোনি ধারা নব্যকে ছাড়লেও নব্য ছাড়বে না? সেটা ধারা চাক বা না চাক। আমি বললাম ব্রেক আপ, তো তুমিও ছেড়ে দিবে আমায়? শক্ত করে জড়িয়ে ধরে বলতে পারোনি যে ধারা তোমাকে ছাড়া ভালো থাকবে না? তাই ধারাকে ভালো রাখতে হলে তোমাকে থাকতেই হবে। হ্যাঁ, বলতে পারোনি। নব্য হেসে ফেলল। বলল, আমার ধারার উপর আমার ভরসা আছে। আমি জানতাম ও কখনোই আমাকে ছাড়বে না। সে মুখে যতই বলুক সে বিচ্ছেদ চায়। দিন শেষে সে নব্যকেই চাইবে। ধারা তাকিয়ে রইল নব্যর পানে। কান্নার মাঝেই হেসে ফেলল সে। অতঃপর কান্নারত কণ্ঠে জানালো, আমার নিজের বাবা আমাকে আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী করেছে। আমার আরেক মায়ের প্রথম সন্তানের মৃত্যুর দায় দিয়েছে। কেন, কিভাবে আমার জানা নেই। নিজেকে ভীষণ বোঝা লাগছিল নব্য। মনে হচ্ছিল আমি মানুষ হিসেবে খুব জঘন্য। নয়তো বাবা কেন এসব বলবে। মাথায় কত কিছু ঘুরছিল। না জেনে, না বুঝে নিজেই সব ভেবে ফেলছিলাম। তাই না ভেবে অসব বলে ফেলেছি। আম সরি নব্য। এক্সট্রিমলি সরি। বলেই ফুফিয়ে উঠল সে। নব্য হাসল। তৃপ্তির হাসি। ধারা পুনরায় বলল, আমি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবো না নব্য। তবে আমি তোমার জন্য স্ট্যান্ড নিতে চাই। তোমাকে আমার পাশে চাই। আমার হয়ে সারা জীবনের জন্য থাকবে নব্য। একদম আমার। আমার নিজস্ব। হবে নব্য। নব্য উত্তর দিল না। দুহাত বাড়িয়ে দিল। ধারাও সময় নিল না। শক্ত করে জড়িয়ে ধরল তাকে। জীবনে বাধা বিপত্তি আসবেই। তার মানে এই নয়, মাঝপথে অজুহাত দেখিয়ে ছেড়ে যেতে হবে। বরং শক্ত করে হাতটা ধরে একে অপরের সাথে তা অতিক্রম করলেই না ভালোবাসার আজ জয় হবে। চোখের কোণে জমা জল মুছল উৎসাহ। তাদের মুখেও হাসি ফুটল। তবে এই সুখের মাঝেও যে এক ধুলোয় পড়ে থাকা বিচ্ছেদের গল্প লেখা হলো, সেটা কি কেউ জানতে পারবে? এই প্রথম ৯টার নাগাদ বাড়ি ফিরল ধারা। তাও একা। কিন্তু আজ কেউ তার খোঁজ নেয়নি। ফোন করেনি। জানতে চায়নি, কোথায় আছো। দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো সে। নিবিড়ের রুমের সামনে যেতেই রুমে এক পলক তাকালো। মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে নিবিড়। বুকটা চিনচিন করে উঠল তার। এরা অসৎ। উহু, ও তাদের সৎ। তার বাবাও তো তাকে চায় না। আচ্ছা, এখন কি নিবিড় তার সাথে আগের মতো কথা বলবে না? তার হয়ে কথা বলবে না? দূরে সরিয়ে দিবে ওকে? ভাবতে ভাবতেই চোখ ভরে উঠল তার। নীলার সেদিকে চোখ পড়তেই ধারা সতর্ক হলো। এলোমেলো পায়ে চলে যেতে নিলেই নীলা ডাকলেন, ধারা। ধারা থামল। নিবিড়ের নজরও সেদিকে পড়েছে। উঠে বসল সে। ধারা নড়ল না। দাঁড়িয়ে রইল। নীলা বেগম আলতো স্বরে ডাকলেন, এদিকে এসো। পা টিপে টিপে এগিয়ে গেল সে। বিছানার কাছে এসে দাঁড়িয়ে পড়ল। নীলা তার হাত ধরে বসালেন। জানতে চাইলেন, মন শান্ত হয়েছে? ধারা মাথা নাড়ল। নীলা ফের জানতে চাইলেন, ছেলেটাকে? ধারা উত্তর দিতে পারল না। বলতে চাও না? ওর নাম নব্য। আমার ক্লাসমেট। নীলা দীর্ঘশ্বাস ফেললেন। ধারার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার বাবা তোমার খারাপ চাননি ধারা। তিনি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন।
হয়তো ক্ষণিকের জন্য তার মনে কিছুটা আঘাত লেগেছে, তাই ও সব বলেছেন। কিন্তু বস্তুত তিনি কখনো তোমাকে এসব কথা বলতে চাননি। একটু থেমে বললেন, ধারা, তোমার বাবা তোমায় নিয়ে খুব চিন্তিত থাকেন। তার ধারণাতে আমি কখনো তোমাকে গুরুত্ব দিব না। তাই আতঙ্কে থাকেন এই নিয়ে যে তুমি ভালো আছো তো। যখন তোমার জন্য প্রস্তাব নিয়ে এলো, তখন তোমার বাবা রাজি হয়ে যান। কারণ ছেলে নাকি আমাদের এদিকেই থাকে। তার উপর ব্যবহারও ভালো। রাজি হওয়ার পরেও খোঁজ চালিয়েছেন। বেশ খোঁজ খবর নিয়ে তবেই নিশ্চিন্ত হয়েছেন। ঘটা করে বলেছেন, আমার মেয়ে আমার কথা কখনো ফেলবে না। তাই তোমার কথাগুলো মেনে নিতে পারেননি। হয়তো মনে একটু বেশি আশা রেখে ফেলেছিলেন। ধারার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। বুক পুনরায় ভার হতে শুরু করল তার। নীলা আলতো করে মেয়েকে জড়িয়ে ধরলেন। এই প্রথম ধারা তার আলিঙ্গন পেল। মন জুড়িয়ে এলো তার। সবখানি কষ্ট উগরে দিল সে। শক্ত করে জড়িয়ে ধরল তার মাকে। শব্দ করে কেঁদে উঠল সে। এলোমেলো শব্দে বলল, আমি জানি আমি ভুল করেছি। আমি অন্যায় করেছি। কিন্তু আমি তাকে ভালোবাসি মা। ধারা কখনো তার সাথে জুড়তে চায়নি মা। ধারার অনুভূতিতে সে থাকলেও, ধারা এড়িয়ে গিয়েছে। ধারা তাকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু তার বিপক্ষে লড়াই করার সাধ্য যে ধারার ছিল না। ধারা ভীষণ বাজেভাবে তার মন হেরে বসে আছে। আমি তোমাদের ছাড়া কিচ্ছু চাই না। কিন্তু আমি ওই মানুষটার হাতটাও ছাড়তে চাই না মা। যেই মানুষটার জন্য আমি তোমার সাথে সহজ হতে শুরু করেছিলাম, যেই মানুষটার জন্য আমি এক প্রাণবন্ত ধারাকে পেয়েছি, সেই মানুষটার হাত আমি মাঝপথে কি করে ছেড়ে দিব মা? আমি ছেড়ে দিতেও চেয়েছিলাম মা। সে প্রচণ্ড কষ্ট নিয়েও হেসে বলেছে, সে আমার সিদ্ধান্তে আমার পাশে আছে, তবুও আমি যেন কষ্ট না পাই। যেই মানুষটা আমি কষ্ট পাচ্ছি বলে আমাকেই ছেড়ে দিতে চায়, আমি তাকে কি করে ছাড়ি মা? মা, আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি। আমি এও জানি না এবং জানতে চাইও না আমি তোমার সৎ মেয়ে নাকি না। আমি জানতে চাই না আগে কি ঘটেছিল। শুধু আমি ওকে চাই মা। ওকে খুব ভালোবাসি মা। প্লিজ। নীলা ধারাকে দূরে সরালেন। চোখ ছল ছল করছে তার। ধারা তখনও হেঁচকি তুলে কেঁদে যাচ্ছে। নীলা বিছানা ছেড়ে নামলেন। যেতে নিলেই ধারা তার হাত টেনে ধরল। অসহায়ভাবে তাকিয়ে বলল, চলে যাচ্ছ মা। আমি তোমাদের বিপক্ষে কখনো যাব না। কিন্তু আমি ওকে ছাড়াও থাকতে পারবো না মা। প্লিজ। নীলা পলক ঝাপটে হাত ছাড়িয়ে বেরিয়ে গেলেন। ধারা ফুঁফিয়ে কেঁদে উঠল। নিবিড় ঢোক গিলে ধারার কাছে এসে বসল। হাত দুটো মুঠোয় নিয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, সরি আপু। ধারা নিবিড়ের হাত শক্ত করে ধরে বলল, সরি নিবিড়। আমি আসলেই জঘন্য। স্বার্থপর। স্বার্থপরের মতো নব্যকে ফিরিয়ে দিচ্ছিলাম। বিশ্বাস কর, আমি ওকে মন থেকে চাই। আমি ওকে খুব ভালোবাসি রে নিবিড়। খুব। নিবিড় বোনের মাথায় হাত রেখে বলল, আমি জানি আপু। আমি আছি তো। দেখিস, সব ঠিক হয়ে যাবে। হঠাৎ এই দুজন চকিত হলো। মারুফ চেঁচাচ্ছেন। নিবিড় আর ধারা উঠে সেদিকে গেল। তাদের রুমের সামনে এসেই থেমে দাঁড়ালো। মারুফ বলছেন, তুমি এখন ওদের সম্পর্ক মানাতে এসেছো। নীলা নির্লিপ্ততা কণ্ঠে জবাব দিলেন, আমার মেয়ে এই প্রথম আমার থেকে কিছু চেয়েছে। আমি সেটাই ওকে দিচ্ছি। এখন তোমার মেয়ে হয়ে গেল। আগে তো ছিল না। যত সব ঢং। আপনার জন্যই ও আমার মেয়ে হয়ে উঠতে পারেনি মারুফ। আমায় টেনো না এর মাঝে। আপনার জন্যই ওর আর আমার মাঝে এত দূরত্ব ছিল। নীলা আমায় টেনো না। আপনার জন্য মা মেয়ের সম্পর্ক এতটা অস্বাভাবিক। মারুফ এবার ধমকে উঠলেন, নীলা। নীলাও এবার থেমে রইলেন না। গর্জে উঠলেন, সত্য সবার তিক্তই লাগে মারুফ। ধমকালে সেটা পাল্টাবে না। প্রত্যেকে চমকে উঠল। নীলা কখনো এভাবে রেগে যায়নি। নীলা দাঁতে দাঁত চেপে বলতে শুরু করল, ধারাকে জন্ম দিতে গিয়ে ওর মা মারা যায়। দুধের শিশু সে তখন। আপনি ওকে সামলাতে পারছিলেন না। যত্ন নিতে পারছিলেন না। ধারার মা রুবাইদা বেগম আর আপনার প্রেমের বিয়ে ছিল। পালিয়ে করেছিলেন। তাই রুবাইদা আপার ফ্যামিলি তাকে দেখতেও আসেনি। এখনো তারা ধারার চেহারা অবধি দেখতে আসেনি। আপনার ফ্যামিলি তখন বলল মেয়েটাকে আশ্রমে দিয়ে দে। মানুষ হবে ভালো। আর আপনাকে নতুন আরেকটা বিয়ে করতে বলল। আপনি বিয়েতে রাজি হলেন, মেয়ের সাথে দেখা করতে গেলেন, কোলের সেই শিশুটিকে নিয়ে।
অসহায় কণ্ঠে বলেছিলেন, আমার মেয়েটার একটা মা লাগবে। আমাকে একটু দয়া করবেন। প্রথমে মেয়েটা রাজি হয়নি, কিন্তু যখন মেয়েটিকে দেখল, তখন মনে হলো তার এক ছোট্ট পুতুল। কোলে নিতেই তার মনে হলো মেয়েটা তারই। লাভ সামলাতে পারেনি সে। রাজি হলো। মেয়েটি ছিল নীলা। থামলেন তিনি। পুনরায় বলতে শুরু করলেন, বাবা মা কেউ রাজি ছিলেন না। আমি করিয়েছিলাম। ধারাকে নিয়েই আমার জীবন শুরু হলো। আমাদের সম্পর্কও সুন্দর হতে শুরু করলো। মা, মেয়ে আর আপনি মিলে কত সুন্দর সংসার ছিল। মানুষ বলতো পারফেক্ট সংসার। ব্যাস, নজর লাগলো। হঠাৎ ইচ্ছে হলো আমিও একটু মাতৃত্বের স্বাদ নেই। সন্তান কিভাবে গর্ভে বড় হয় সেটার অনুভূতি নেই। আপনাকে জানালাম যখন, আপনি সোজা না করলেন। কারণ আপনি চান না ধারার আদরে কমতি হোক। আপনার ধারণা আমার নিজের সন্তান, আসলে আমি ধারাকে ভুলে যাব। টিপিক্যাল সৎ মায়েদের মতোই ব্যবহার করব। আপনাকে আশ্বাস দিলাম, আপনি শুনলেন না। কিন্তু আল্লাহর ইচ্ছায় আমার ইচ্ছে পূরণ হলো। তখন বললেন, আমি যেন বাচ্চাটা নষ্ট করে ফেলি। সেদিন প্রথম আমার ক্ষোভ হলো ধারার উপর। কেন আমি নিজের মাতৃত্বের স্বাদ নিব না তার জন্য? আমি নষ্ট করলাম না, জেদ ধরলাম। ধারার তখন বয়স 4। হাঁটতে শিখেছে সবে। আপনার বিরুদ্ধে গিয়েছিলাম বলে আপনি মুহূর্তেই আমার যত্ন নেয়া ছেড়ে দিলেন। মায়ের বাড়ি থেকেও কেউ এলো না। যখন আমি ব্যথায় কাঁদতাম, ধারা আমার হাত ধরে আধো আধো বুলিতে বলতো, ব্যথা যা যা, মাকে কষ্ট দিস না। আমার প্রাণ জুড়িয়ে যেত। শুধু আপনি একটু যত্ন নিলে হতো। আপনার অবহেলা আমার মনকে ধারার প্রতি বিষিয়ে দিতে শুরু করে। একদিন ধারা খেলতে খেলতে মেঝেতে তেল ফেলে দেয়। সেই তেলে পা রাখতেই আমি পিছলে পড়ি। 8 মাসের অন্তঃসত্ত্বা আমি তখন। ব্যথায় কাঁদছিলাম, কেউ আসেনি। ধারা পাশে বসে কাঁদছিল। আপনাকে আমি কোনোমতে ফোন করতে পেরেছিলাম। আপনি ধরেননি। একটুও ধরেননি। ধরলে আমার প্রথম সন্তান আমার সাথে থাকতো। বলেই কেঁদে উঠলেন তিনি। হাউ মাউ করে কাঁদলেন। সেভাবেই বললেন, ওকে হারানোর পর আমার সব রাগ ধারার উপরে পড়ে। ওকে অবহেলা করতে শুরু করি আমি। 2 বছর পর যখন পুনরায় নিবিড় আমার গর্ভে আসে, তখন আমার মা আমাকে নিয়ে যান। কারণ ধারা আর আপনার প্রতি কারোর ভরসা নেই। অতঃপর নিবিড় এলো আমার কোলে। ওকে নিয়ে প্রবেশ মাত্রই ধারাকে ওর কাছে দেখে আমার বুক কেঁপে উঠল। মনে পড়ল আমার প্রথম সন্তানের কথা। কষ্ট, রাগ সব উগরে দেই। এভাবেই চলতে থাকে। ধারা আমাকে ভয় পেতে শুরু করে। আপনিও আপনার কাজে মুখ ডুবিয়ে থাকতে শুরু করলেন। ধারা একা হয়ে পড়ল। যতদিনে বুঝলাম ধারার কোনো দোষ নেই, আসল দোষী তো আপনি। ততদিনে আমাদের দূরত্ব অনেক বেড়ে গিয়েছে। মেয়েটা মা বাবা ছাড়া একাই বড় হয়েছে। কিচ্ছু পায়নিও। তাহলে আজকে একটা জিনিস চেয়েছে আমার কাছে, সেটা কি করে না দেই বলুন? মারুফ চুপ রইলেন। নীলা একটু শান্ত হয়ে পুনরায় বললেন, ধারার মায়ের মৃত্যু বা আমার প্রথম সন্তানের মৃত্যু কোনোটাতেই ধারার হাত নেই। সেটা আপনি আমায় এতগুলো বছর ধরে বুঝিয়ে আসলেন। আজকে হঠাৎ নিজেই কেন তাকে এসবের অপবাদ দিলেন? মারুফ বিছানায় বসে পড়লেন। হঠাৎই কেঁদে উঠলেন তিনি। নীলা তার পাশে গিয়ে বসলেন। মারুফ বললেন, রুবু যখন ধারাকে আমার কোলে দিয়েছিল তখন বলেছিল ওকে কখনো কষ্ট দিবে না। আমার অনেক শখ ছিল আমার একটা মেয়ে হবে। আমার মতো ওকে রাখবো। কিন্তু সময় নেই আমার। তুমি ওর যত্ন নিও। ওরে কখনো ভালোবাসার কমতি বুঝাইও না। ওর আমি তুমি ছাড়া আর কেউ নাই। কেউ না। তখন থেকে আমি ওর কথা রাখতেই চেষ্টা করেছি। আমি আর সন্তান চাইনি, যদি ধারার ভালোবাসার কমতি হয়। হ্যাঁ, আমি অবহেলা করছিলাম তোমাদের, কিন্তু আমিও খুশি ছিলাম আমার সেই সন্তান নিয়ে। আমি প্রথমে না চাইলেও পরে আমি খুশি ছিলাম। শুধু আমি বোঝাতে ব্যর্থ। ও যাওয়াতে আমিও কষ্ট পেয়েছিলাম। শুধু তোমার আর ধারার না, আমার আর ধারার মাঝেও দূরত্ব বেড়েছিল। যেই মেয়ে আমি অফিস থেকে ফিরলেই ছুটে এসে জড়িয়ে ধরতো, সে আমাকে দেখে আর আসে না। আমার কষ্ট হয়। বোঝাতে পারতাম না। তাই কাজে ডুবতে শুরু করলাম। আমি পারি নাই রুবুর কথা রাখতে। আমার মেয়ে ভালোবাসা পাইল না। বলেই কাঁদতে শুরু করলেন। নীলাও কান্না করছেন। একটা সুন্দর হাসিখুশি পরিবার কি সুন্দর নষ্ট হয়ে গেল। ধারা আর শুনতে পারল না। নিজের রুমে চলে গেল সে। বিছানায় বসে দুহাতে মুখ চেপে কাঁদতে শুরু করল।
ওর পিছু পিছু নিবিড়ও এলো। বনের দশা দেখে বড্ড মায়া হলো তার। হাঁটু মুড়িয়ে ওর পায়ের কাছে গিয়ে বসল সে। ধারা কান্নারত কণ্ঠেই শুধল, আমার উপর তোর রাগ হচ্ছে না নিবিড়? রাগ কেন হবে? আমার কারণে তোর নিজস্ব ভাই বা বোন নেই? তুই আছিস না। ধারা উত্তর দিল না। নিবিড় বোনের পায়ে মাথা ঠেকিয়ে বলল, তুই তখন বাচ্চা ছিলি আপু। আল্লাহ তোকে মাধ্যম করেই তাকে নিজের কাছে নিয়েছেন। এতে তোর কোনো দোষ নেই আপু। তুই বেস্ট আপু, আমার কাছে তুই আছিস, আমি এতেই খুশি। নিজেকে আর দোষ দিস না। নিজের প্রতি একটু মায়া কর। আর কত নিজেকে কষ্ট দিবি? ধারা শান্ত হলো। ভাইয়ের মাথায় হাত রাখল সে। নিবিড় সেভাবে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল। খানিক বাদে ধারার চোখেও ঘুম জড়ো হলো। সারাদিন আজ যা যা গেল। আলতোভাবে একটা বালিশ টেনে মাথা রাখল তাতে। অতঃপর ঘুমের রাজ্যে চলে গেল। বেশ বেলা করে ঘুম ভাঙল ধারার। হাতের উপর কারো হাতের উপস্থিতি বুঝতে পেরে সেদিকে তাকালো। বিছানার সাথে মাথা হেলিয়ে তার হাত ধরে ঘুমাচ্ছে নিবিড়। সারাটা রাত এভাবেই ছিল যে। ধারার মুখে হাসি ফুটল। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে বসল। মাথা ভীষণ ধরেছে তার। ফোন খুঁজতে শুরু করলো আশেপাশে। পেয়েও গেল। স্ক্রিন অন করতেই নব্বর তরফ থেকে আসা 38টা মিসড কল চোখে পড়ল তার। ফোন সাইলেন্ট করা তার। ব্যাক করল না আপাতত। 12টা বেজে গিয়েছে প্রায়। নিবিড়কে ডেকে উঠালো। ওকে ফ্রেশ হতে পাঠিয়ে নিজেও ফ্রেশ হলো সে। আজকে কেউ ওদের ডাকেনি। ড্রয়িং রুমে যে এই মারুফের মুখোমুখি হলো ধারা। এই প্রথম মারুফকে দুপুরের সময়ে বাসায় পেল সে। রুমে চলে যাবে নাকি রান্নাঘরে পা বাড়াবে বুঝল না। ধারাকে দেখেই নীলা ডাকলেন, টেবিলে দুজনের নাস্তা দেয়া আছে। নিয়ে যাও। ধারা মাথা নেড়ে টেবিলের কাছে গেল। তার একটু দূরেই সোফায় মারুফ বসে আছেন। ধারা ট্রে হাতে রুমে যেতে নিলেই তিনি ডাকলেন, ধারা। ধারা তাকাতেই তিনি বললেন, ছেলেটাকে আসতে বলো, আমি দেখা করতে চাই। কোন ছেলে? মারুফ কেবল তাকালেন। তৎক্ষণাৎ ধারার খেয়ালে এলো। মাথা নেড়ে ঝটপট রুমে চলে গেল। ফোন হাতে নিতেই গ্রুপের মেসেজ চোখে পড়ল। প্রত্যেকেই ওর বাড়ির কাছে দাঁড়িয়ে আছে। কারণ সেখান থেকে ফেরার পর ধারা আর যোগাযোগ করেনি তার সাথে। চিন্তায় 10টা নাগাদ সকলে এসেছে। ধারা এখন খেয়াল করল, শুধু নব্য না, নব্য সহ প্রত্যেকেই কম করে হলেও 20 বার করে কল করেছে। কপাল চাপড়ালো ধারা। প্রথমে ভাবল টেক্সট করবে। পরক্ষণেই কিছু ভেবে পুনরায় রুম থেকে বের হলো। মারুফ ততক্ষণে উঠে রুমের ভিতরে চলে গিয়েছেন। ধারা ছুটে বাড়ির বাইরে বের হলো। আশেপাশে ওদের পেল না। রাস্তার মোড়ের দিকে গেল সে। সেখানেই বাইক নিয়ে আছে ওরা। ধারাকে দেখা মাত্রই নব্য এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল। প্রথমে চমকে উঠলেও পরমুহূর্তে নিজেকে সামলে নিল ধারা। নব্য মিহি স্বরে জানতে চাইল, তুমি ঠিক আছো ধারা? হুমুম। নব্য সোজা হয়ে দাঁড়ালো। জানতে চাইল, ফোন ধরছিলে না কেন? ধারা বেশ থেমে থেমে বলল, বাবা দেখা করতে চান তোমার সাথে। হু। ধারা মাথা নাড়ল। নব্যকে বেশ চিন্তিত দেখালো। কি ভাবছো? আমার সাথে দেখা করতে চাইছেন? হ্যাঁ। নব্য চুপ করে গেল। ধারার মনটা হঠাৎই অজানা ভয় কেঁপে উঠল। জানতে চাইল, তুমি পিছিয়ে যেতে চাইছো নব্য? নব্য তাকালো ধারার চোখের দিকে। পরক্ষণেই হেসে ফেলল। মাথায় টোকা দিয়ে শুধালো, এই চিনলে আমায়? ধারা থামল। নব্য ধারার দুগালে হাত রেখে জানতে চাইল, তুমি আমার ব্যাপারে নিশ্চিত ধারা? হুমুম। নব্য হেসে হাত বাড়িয়ে বলল, চলো তাহলে যাওয়া যাক। ধারা বিস্ফোরিত চোখে জানতে চাইল, এখনই? হুমুম। ধারা ভাবনায় পড়ে গেল। নব্য একই সুরে জিজ্ঞেস করল, পিছিয়ে যেতে চাইছো ধারা? ধারা তৎক্ষণাৎ মাথা নাড়ল। নব্য ফের বলল, তাহলে শক্ত করে হাতটা ধরো। যদি তোমার বাবার সামনে আমার হাত শক্ত করে ধরে দাঁড়াতে পারো, তবে তুমি আমার। আর না পারলে, আমি চলে আসবো। মানে? নব্য হাসল। অতঃপর বলল, তোমার মনে এখনো ভয় বিদ্যমান ধারা। তাই আমারও ভয় করছে। সত্যিই আমার জন্য স্ট্যান্ড নিতে পারবে তো? ধারা থমকালো। কথাটা মন্দ বলেনি সে। লম্বা শ্বাস ফেলে শক্ত করে নব্যর হাতটা ধরল। উৎসা বলল, তোরা যা। আমাদের এখানে আপাতত আর কাজ নেই। আমরা বাড়ি যাই। দুপুরের সময় এখন। মা না দেখলে চেঁচামেচি করবে। বিকেলে দেখা করব।
আমাদের আড্ডা স্থানে। প্রত্যেকেই মাথা নেড়ে বিদায় হলো। আর ধারা, নব্য গেল তাদের ভবিষ্যৎ এক সুতোয় বাঁধতে। দরজায় ধাক্কা দিতেই বুঝল দরজা লাগিয়ে দিয়েছে কেউ। ধারা কাপা কাপা হাতে বেল বাজালো। সেকেন্ডের মাঝেই নীলা দরজা খুললেন। ধারার পাশে নব্যকে দেখে খানিকটা ভ্রু কুঁচকে নিলেন। পরক্ষণেই তাদের হাতের দিকে নজর পড়তেই নির্লিপ্ততা চোখে তাকালেন। ধারা তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে নিল। নব্য এক পলক তাকিয়ে মলিন হেসে যেতে নিলেই ধারা পুনরায় হাতটা শক্ত করে ধরল। কাদো কাদো মুখ করে তাকালো তার দিকে। নীলা সরে দাঁড়ালেন। শুধু বললেন, এসো। ধারা ভিতরে ঢুকল নব্যকে নিয়ে। নীলা গিয়ে মারুফকে ডাকলেন। মারুফকে নিয়েই আসলেন তিনি। মারুফের নজরও প্রথমে তাদের হাতের দিকে পড়েছে। ধারা নব্যর পিছে গিয়ে দাঁড়ালো। হঠাৎই বুক কাঁপছে তার। মারুফ দীর্ঘশ্বাস ফেলে বলল, বসো। এতক্ষণে হাত ছাড়ল নব্য। বসল সোফায়। ধারা গিয়ে দাঁড়ালো তার মায়ের পাশে। ইসহাক, নব্য, কেমন আছো? ধারা একটু চমকালো। কারণ নব্যর পুরো নাম সে বাবাকে বলেনি। জি আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ বলেই পা থেকে মাথা অবধি দেখলেন। বলার সাথে সাথেই কোথা থেকে আসলে। ধারা মায়ের হাতটা চেপে ধরল। নীলা বেগম মেয়ের পানে তাকিয়ে সামান্য হাসলেন। চোখে আশ্বাস দিলেন, কিচ্ছু হবে না। নব্য ভনিতা না করে বলল, বাসার কাছেই ছিলাম। মারুফে নিয়ে ঘাটলেন না। থাকার কারণ তো অজানা নয় তার। রাতে অনেক ভাবলাম, বুঝলে। মেয়ের সিদ্ধান্তকে আপন করেও নিতে যাচ্ছিলাম। যতই হোক, আমি ওর সুখকে প্রাধান্য দিতে চাইছি। কিন্তু ঘটনা ঘটল অন্যখানে। নব্য ভ্রু কুঁচকে জানতে চাইল, জি। শ্রাবণ তোমার ভাই হয়? ধারা চমকে উঠল। নব্য নির্লিপ্ততা রইল। মুখ ভার করে বলল, খালাতো ভাই। তুমি জানতে না ওর সাথেই ধারার বিয়ে ঠিক হয়ে আছে? আরেক দফায় চমকে উঠল ধারা। আশ্চর্য, এসব কি শুনছে? নব্য নির্লিপ্ততা আওয়াজে বলল, গতকালের আগের দিন জেনেছি। গত পরশু জেনেছ? জি। কিন্তু আসিফা যে বললেন তুমি এটা জানার পরপরই ধারাকে পটিয়ে নিয়েছ। এবার দুজনই একসাথে চমকে উঠল। ততক্ষণে নিবিড় এসে উপস্থিত। নব্য শুধালো, মানে? মারুফ গম্ভীর স্বরে বললেন, সকালে উনাকে ফোন দিলাম। বললাম, আমার মেয়ে একজনকে ভালোবাসে। উনিই জানতে চাইলেন, ছেলেটা কি নব্য। প্রথমে অবাক হয়েছিলাম। পরে বললাম, জি। উনি বেশ রূঢ় হয়ে বললেন, আমি জানতাম। ভাই সাহেব, ও আমার বোনের ছেলে। কিন্তু আমার ছেলেকে ও দু চোখে সহ্য করতে পারে না। ছোট থেকেই আমার ছেলের সব জিনিসে ভাগ বসিয়ে আসছে। এখন যেই জেনেছে ধারাকে আমার ছেলের জন্য পছন্দ করেছি, অমনেই ওকে পটিয়ে নিয়েছে যেন তেন করে। ভুলে ওর দিকে এগিয়ে যাবেন না। ওর মা, ওর বাবা এবং ও, তিনজনই মারাত্মক লেভেলের মানুষ। এদের বিশ্বাস করা মানেই ঠকে যাওয়া। আমার নিজের বোন হলেও বলছি, এদের কাছে আপনার মেয়ে ফেলনা হয়ে থাকবে। শ্রাবণের সাথে বিয়ে না দিন, সমস্যা নেই। তবে নব্যর সাথে দিতে যাবেন না। ধারার জীবন শুধু নষ্ট হবে। মেয়েটাকে নিজের মেয়ে মনে করি। তাই বলা। এত কিছু শোনার পর আমার মেয়েকে তোমার হাতে দেয়াটা যৌক্তিক হবে। তোমার নিজের খালা তোমাকে বিশ্বাস করে না, আমরা করি কি করে? নব্বর চোয়াল শক্ত হয়ে এলো। তবুও মারুফের সামনে তা দমিয়ে রাখল। বেশ ভেবে বলল, আমার ব্যাপারে কে কি বলল, আমি তা আমলে নেই না। শুধু জানি আমি ধারার প্রতি লয়াল। আর বিয়ের কথা আমি গত পরশু ধারাকে মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাওয়ার পরই জেনেছি। তাহলে তোমার খালা এসব কেন বললেন? পারিবারিক সমস্যা তো সবার মধ্যেই থাকে আঙ্কেল। আপনার জানা আছে সেটা, তাই না? মারুফ চুপ রইলেন। নব্য ফের বলল, আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। আর নব্য কখনো দুমুখ আচরণ করে না। আপনার সামনে আমি যেভাবে এসেছি, যেভাবে কথা বলছি, আমি বাকিদের সাথেও তেমনি। যদি শ্রাবণের উপর রাগ থেকে কিছু করতাম, তাহলে আপনি অবধি আসতাম না। সেদিনই ধারাকে তুলে নিয়ে বিয়ে করতাম। আমার রাগ আর জেদের ধারের কাছে কেউ ঘেঁষে গেলে ছাই হয়ে যাবে। থেমে বলল, সেখানে আমি ধারাকে ভালোবাসি। আর ভালোবাসার ক্ষেত্রে ধারা আমার অন্যতম জেদ। তাকে ছেড়ে দিবে কি করে এই নব্য? জীবন দিয়ে হলেও নিজের জেদকে সে আগলে রাখবে। নব্যর ভালোবাসা যেন তেন না। আগুনে ঝলসে দেয়ার মতো ভালোবাসা তার। সেই আগুনের দহনে অন্যরা পুড়লেও
ধারা সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবে। এই নিশ্চয়তা আপনাকে আমি দিতে পারি। মারুফ নড়ে চড়ে বসলেন। গম্ভীরতা বজায় রেখে বললেন, আমিও কথায় নয় কাজে বিশ্বাসী। তোমরা আজকালকার ছেলে মেয়ে। আমি এই ভরসায় থাকতে পারবো না যে তোমার জব হওয়ার পর তুমি আমার মেয়েকেই বিয়ে করবে। নিবিড়ের কথা নিশ্চয়ই তোমার জানা। আমার ছেলের ক্ষেত্রে যা হয়েছে, তোমার জন্যেও সেটাই প্রযোজ্য। দুদিনের মাঝে তোমার মা এবং বাবা দুজনকেই নিয়ে এসে ধারার হাত চাইতে হবে। ধারা আমার মেয়ে নব্য। অন্যের কথায় আমি ভরকে যাব না। নিজে খোঁজ নিয়ে তবেই এগোব। তবে সেই সাথে আমার এটাও জানা প্রয়োজন তারা আমার মেয়েকে কতটা মেনে আগলে নিবেন। এবার কণ্ঠ মলিন করে তাচ্ছিল্যের সুরে বললেন, ছোট থেকে তো কিছুই দিতে পারিনি, যদি এবার একটু ভালো কিছু দিতে পারি। পারবে আনতে? নব্য আশ্বাস দিয়ে বলল, অবশ্যই। মারুফ উঠে দাঁড়ালেন। নব্য দাঁড়ালো। হাত বাড়িয়ে বললেন, তোমার সময় শুরু। বেস্ট অফ লাক। নব্য হাত মিলিয়ে কেবল হাসি উপহার দিল। নীলাকে সালাম দিয়ে বেরিয়ে গেল সে। ধারার ইচ্ছে করল নব্যর পিছু যেতে। তার হাত কোচলানো খেয়াল করেই মারুফ ভিতরে গেলেন। নীলা রান্না ঘরের দিকে যেতেই ধারা ছুটল সেদিকে। বাসার বাইরে যেতেই নব্যকে পিছু ডাকল, নব্য। নব্য দাঁড়ালো। ঘুরে দাঁড়ানোর মাঝেই ধারা সময় না নিয়েই জড়িয়ে ধরল ওকে। যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। নব্য নিজেও আগলে নিল তাকে। শুধল, রাগ করেছ ধারা? কেন? শ্রাবণের কথা তোমায় জানায়নি বলে। ওহু। নব্য ধারাকে সোজা করে দাঁড় করালো। জিজ্ঞেস করল, চমকে যাওনি? আগ্রহ হয়নি জানতে? ধারা চমৎকার হেসে বলল, আমি তোমায় বিশ্বাস করি নব্য। বিনা কারণে তুমি আমার থেকে কিছু লুকাবে না। সময় হলে নিজেই সবটা জানাতে। ধারা ভীতু হতে পারে। তবে ধারার ভালোবাসায় বিশ্বাসের কমতি কখনো হবে না। কোনোদিন না। নব্য হাসল। অতঃপর আলতো করে জড়িয়ে ধরল ধারাকে। মাথায় এখন অন্য চিন্তা তার। আসিফা এই অবধি আসতে পারলে, আফিফা অবধি যেতে সময় নিবেন না। পরক্ষণেই চোয়াল শক্ত হলো তার। তার মা, বাবার নামে এত জঘন্য কথা তিনি কি করে বলতে পারলেন? আজকে এর শেষ দেখেই ছাড়বেন। দুনিয়াতে তার কাছে প্রথমেই তার মা এবং বাবার সম্মান ম্যাটার করে। যেখানে দুজন মানুষের সামনে কোনোদিন মাথা নত অবধি করেননি, সেখানে তাদের ব্যাপারে এমন বিশ্রী কথা বলার জন্য চরম মূল্য দিতে হবে আসিফাকে। অনেক হয়েছে মেনে নেয়া, এবার জবাব দেয়ার পালা। মোক্ষম জবাব। দরজা খুলতেই ভীষণভাবে চমকালো আফিফা। আসিফা এবং শ্রাবণ বাইরে দাঁড়িয়ে। চমকানোর কারণ আসিফা কখনোই এখানে আসেন না। এই নিয়ে দ্বিতীয়বার হয়তো এলেন তিনি। আফিফা খুশিতে আটখানা হয়ে তাকে জড়িয়ে নিতে নিলেই আসিফা ছিটকে সরে গেলেন। নাক ছিটকে বললেন, আমার ছেলের সর্বনাশ করে আদিক্ষেতা দেখাতে এসেছিস? আফিফা অবাক হলেন। সাথে শ্রাবণও। হুট করেই আসিফা বললেন, আফিফার বাসায় নিয়ে চল তো আমায়। এই দুপুরে হুট করেই আফিফাদের বাসায় যাওয়ার কারণ সে খুঁজে পায়নি। ভাবল, হয়তো বোনের কথা খুব মনে পড়ছে। সেই কবে দেখেছে তাকে। তাই বিনা প্রশ্নে নিয়ে এসেছে। তবে মায়ের এমন কথা শুনে শ্রাবণ কিঞ্চিত চমকালো। আফিফা অবাক কণ্ঠে শুধালো, কি বলছেন আপা? সর, ভিতরে যেতে দেয়। বলেই আফিফাকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকলেন। শ্রাবণ মায়ের ব্যবহারে হতাশ হলেও আফিফার দিকে তাকিয়ে মুচকি হাসল। সালাম দিয়ে শুধালো, ভালো আছো ছোট মা? আফিফা শ্রাবণের মাথায় হাত বুলিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, বাবা। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভিতরে এসো। শ্রাবণ ভিতরে ঢুকল। তার মা আগেই সোফায় গিয়ে বসেছেন। শ্রাবণ তার পাশে গিয়ে বসল। আফিফা তাড়াহুড়ো করে বলল, আপা বসেন, আমি একটু চা বানিয়ে আনি। আজকে খেয়ে যাবেন? খেতে আসিনি। আচ্ছা, আমার ছেলের জিনিস কেড়ে নিতে কি তোদের খুব বেশি আনন্দ লাগে? শ্রাবণ ভ্রু কুঁচকে তাকালো। আফিফা অবাক কণ্ঠে শুধালো, মানে? মানে বুঝিস না? যেই দেখলি ধারাকে আমি আমার ছেলের বউ করতে চেয়েছি, অমনি নিজে ছেলেকে ওর পিছে লাগিয়ে দিয়েছিস। কি বলছেন এসব আপা? ন্যাকামি কম কর। হ্যাঁ রে, তোদের আমার ছেলের জিনিসের প্রতি এর আগ্রহ কেন? মা, কি বলছো তুমি? তুই চুপ কর। ধারা নব্যর জন্য বিয়ে না করে দিয়েছে। আমারই ভুল কেন যে একে মেয়ের ছবি দেখালাম। আফিফা বেশ শান্ত কণ্ঠে জবাব দিলেন, একদিনে কেউ পটে যায় না আপা। আর নব্য শুরুতে জানতো না।
যেদিন ধারা প্রথম আমাদের বাসায় এসেছিল সেদিনই সে জেনেছে। আর ওরা ভার্সিটির শুরু থেকে পরিচিত। সেই হিসেবে বলা চলে এটা কাকতালীয়। আসিফা রেগে বললেন, হ্যাঁ, এখন তো এসবই বলবি? বুঝি না ভেবেছিস আমার ছেলের জিনিস তুই কেড়ে নিচ্ছিস? ধারা কোনো জিনিস নয় যে বারবার ওকে জিনিস বলে সম্বোধন করছেন। ও একজন মানুষ। আর ও কখনোই আপনার ছেলের ছিল না। বলতে বলতেই ড্রয়িং রুমে ঢুকলো নব্য। সবেই বাসায় এসেছে। দরজা খোলাই ছিল। আফিফা আটকাতে ভুলে গিয়েছেন। আসিফা তিরিক্ষি মেজাজ বললেন, এসে গিয়েছে। আফিফা, তোর ছেলেকে ভদ্রতা শেখাসনি। আমার ছেলেকে দেখেছিস? আফিফা কিছু বলবেন তার পূর্বেই নব্য বলল, ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার মতো সাহস আমার আছে। সবার আবার সেটা থাকে না। মায়ের আদর্শ ছেলে হতে হয় কিনা। কাপুরুষ। শ্রাবণ শান্ত দৃষ্টিতে তাকালো নব্যর পানে। আসিফা রেগে উঠে দাঁড়ালেন। গর্জে বললেন, আফিফা, ওকে বল মুখ সামলে কথা বলতে। আপনি মুখ সামলে রাখলে আমি এসব বলতামই না। আমার বাবা মায়ের ব্যাপারে কোন সাহসে অন্যের সামনে বাজে কথা বলেন আপনি? কি বাজে কথা বলেছি? এখন জানেন না কি বলেছেন? ধারার বাবার কাছে নিজের আপন বোনের নামে এসব কথা বলতে লজ্জা করল না। আপন বোন হলে কি? ওর নজর কেবল আমার সুখে। আমার মায়ের নজর আপনার সুখে নয়, বরং আপনিই কেড়ে নিয়েছেন আমার মায়ের সুখ। আফিফা এবার নব্যকে বললেন, নব্য থামো। আজকে আমি থামছি না মা। অনেক হয়েছে। তোমার জন্য এনাকে এতদিন যাবৎ কিচ্ছু বলিনি। কিন্তু ইনি সেটাকে আমাদের দুর্বলতা ভেবে যা খুশি বলে এবং করে যাচ্ছেন। আমার নামে যা খুশি বলতেন, আমি কিছু বলতাম না। এর মাঝে আমার বাবা আর মাকে টেনে ভুল করলেন। চোখ রের মায়ের বড় গলা প্রবাদ শুনেছ নব্য? নব্য তাচ্ছিল্য করে বলল, শোনা লাগবে কেন? আপনাকেই সচক্ষে দেখছি। শোনার তো কোনো প্রয়োজন নেই। শ্রাবণ এবার উঠে দাঁড়ালো। গম্ভীর স্বরে বলল, মুখে লাগাম দেও নব্য। গায়ে লাগছে খুব? এতক্ষণ যে আমার মাকে বলছিল তখন তো আপনার লাগলো না গায়ে? জাস্ট মুখে মুখে ডাকেন, ছোট মা। কাজের কাজ কিছুই না। আমার মাকে তুমি এভাবে অপমান করতে পারো না। ছোট মা, মায়ের আপন বোন। তাকে বলার রাইট মায়ের আছে। নব্য অবাক হেসে বলল, আপনাকে দেখে অবাক না হয়ে পারছি না শ্রাবণ। আচ্ছা জান ধরলাম, বোনের রাইট আছে। কিন্তু ধারার বাবার কাছে ওসব উগ্র ভাষায় কেন আমার মা বাবাকে অপমান করলেন? সেটাও কি এই রাইটের মাঝে পড়ে? শ্রাবণ চুপ রইল। নব্য ফের বলল, আমার মায়ের দিকে কেউ আঙুল তুললে আমি চুপ থাকব না। আসিফা তেতে বললেন, বাহ আফিফা, তোর ছেলেকে দারুণ শিক্ষা দিয়েছিস। আমাকে তো মানেই না। আবার বড় ভাই অব্দি মানে না। নব্য রেগে বলল, গো টু হেল। শ্রাবণও এবার রেগে গেল। নব্যর শার্টের কলার চেপে ধরল সে। দাঁতে দাঁত চেপে বলল, ভদ্র ভাষায় কথা বলো নব্য। উনাকে ভদ্রতা বজায় রাখতে বলুন। ভেবেছিলাম এই নিয়ে কিছুই বলবো না। বাট বলতে বাধ্য হচ্ছি। তুমি জানতে ধারার প্রতি আমার ফিলিংস আছে। এরপর থেকেই তুমি অনেক বেশি ধারার কাছে ছিলে। নব্য ভ্রু কুঁচকে তাকালো। শ্রাবণ ফের বলল, যতবার ধারা আমার কাছে এসেছিল, ততবার তুমি ওকে আমার থেকে দূরে নিয়ে গিয়েছিলে নব্য। এটা নিশ্চয়ই মিথ্যে নয়। নব্য চুপ রইল। ধারা আর আমার একান্ত সময়ের মাঝে তোমরা ঢুকে পড়তে। নব্য দাঁতে দাঁত চেপে বলল, কিপ ইউর মাউথ শাট। শ্রাবণ হাসল। হাত আলগা হলো তার। পরক্ষণেই দাঁতে দাঁত চেপে বলল, কেন? লাগছে গায়ে? ধারা আর আমার মাঝে তুমি না এলে ধারা আমার হতো, এটা কি তোমার মনে হয় না? ধারা আমার। ওকে নিজের বলে দাবি করার মতো স্পর্ধা দ্বিতীয়বার দেখাবেন না। আপনি জানেনও না ধারা আমার ভয়ঙ্কর জেদ। ভালোবাসার জেদ। ওর জন্য ধ্বংস হতেও পারবো, ধ্বংস করতেও পারবো। একেবারে ধ্বংস করে দিব। শ্রাবণ বাঁকা হেসে বলল, ধারা তোমার জেদ বটেই। কিন্তু ভালোবাসার নয়, শ্রাবণের ক্ষোভের। নব্য খানিকটা চমকালো। শ্রাবণ পুনরায় বলল, আমার প্রতি ক্ষোভ থেকেই তুমি ধারার কাছে এসেছ। ধারাকে জোর করে ভালোবেসেছ। জেদটা তোমার আমায় ঘিরেই নব্য। আমার উপর রাগ থেকেই তুমি ধারাকে চাইছ। বাস্তবে তো তুমি ওকে ভালোই বাসো না। কথাটায় হঠাৎই মাথা গরম হয়ে গেল নব্যর। পরপরই নিজেকে দমিয়ে বলল, স্টপ ইট।
লাগছে কেন নব্য? স্বীকার করো তুমি আমার কারণেই ওকে চেয়েছ। আমার জিনিস তুমি কেড়ে নিয়েছ। অ্যান্ড লাস্টলি, ধারা তোমার ভালোবাসার জেদ নয়, শ্রাবণের জেদ। নব্য খেই হারালো। সজোরে ধাক্কা দিল শ্রাবণকে। শ্রাবণ ছিটকে গিয়ে সোফায় পড়ল। আসিফা এবং আফিফা দুজনই চমকে উঠল। নব্য চিৎকার করে বলল, ধারা শুধু আমার। অ্যান্ড আমি লাস্ট টাইম ওয়ার্ন করছি, ওকে নিজের বলে দাবি করবেন না। গট ইট? তৎক্ষণাৎ ওর বাম গালে চড় পড়ল। নিমিষেই পরিবেশটা শান্ত হয়ে গেল। আফিফা ভরাট কণ্ঠে শুধালেন, এই দিন দেখার জন্য তোকে মানুষ করেছি আমি। বড় ভাইয়ের গায়ে হাত তুলছিস তুই? হ্যাঁ। মাস্তান হয়েছিস। নব্য অশ্রুসিক্ত নয়নে তাকালো মায়ের দিকে। গলায় জোর খাটিয়ে চিৎকার করে বলল, সবসময়ের মতো এবারও তুমি এনাদের সাপোর্টেই আছো মা। অথচ এই জঘন্য লোকগুলোর জন্য তুমি রাস্তায় রতে বসেছিলে। তখন এই বড় ভাই কোথায় ছিল তোমার? যখন ক্ষুধার যন্ত্রণায় আমরা ফুটপাতে লুটিয়েছিলাম তখন এই বড় ভাই কোথায় ছিল? নব্য চুপ কর। আজকে আমি চুপ করব না। এই মহিলার জন্য আমরা সব হারিয়েছিলাম। অন্যায়ভাবে আমাদের সব কেড়ে নিয়েছিল সহানুভূতির নাম করে। সেদিনও তুমি একটা আওয়াজ তুলনি। আজ এরা তোমার ছেলের সুখ কেড়ে নিতে চাইছে, অথচ তুমি এদের সাফাই গাইছো। তুমি আমার পরোয়া করো মা? নাকি এরাই তোমার পরিবার? আমি আর বাবা কিছুই নই। আমরা মা তোমার? আফিফা কাপা কাপা কণ্ঠে ফের বললেন, নব্য চুপ করো। নব্য কিছু বলতে নিলেই আফিফা পুনরায় বললেন, আল্লাহর কসম নব্য, চুপ কর। নব্য থেমে গেল। দাঁতে দাঁত চেপে বলল, এটাই পারো তুমি মা? বেশ, থাকো তোমার পরিবার নিয়ে। আমি যাচ্ছি। বলে দাঁড়ালো না। সোফায় লাথি দিয়ে বেরিয়ে গেল সে। আফিফা নিঃশব্দে চোখের জল ফেললেন। আসিফা কিছু বলতে নিলে শ্রাবণ তার হাত আঁকড়ে ধরল। এক মুহূর্ত দাঁড়ালো না। সেও বেরিয়ে গেল মাকে নিয়ে। মায়ের উপর আজ তার ভীষণ রাগ। এবার কিছু না বললেই হচ্ছে না। চলবে। গল্প, গোধূলি লগনের প্রণয় মেলা। লেখনীতে সাবরিন জাহান রোদেলা। সপ্তম পর্ব।